সুপ্রিয় দর্শক, সবাইকে সাদর আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আমাদের আজকের আলোচনা। বাংলাদেশ ইনস্টিটিউট অফ রিসার্চ অ্যান্ড এডুকেশনের উদ্যোগে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র বাংলাদেশের সর্বোচ্চ আইন সংবিধানের 50 বছর পূর্তি উপলক্ষে আমরা একটি আলোচনা সিরিজের আয়োজন করেছি, যার শিরোনাম অর্ধ শতবর্ষে বাংলাদেশের সংবিধান। এই আলোচনা সিরিজে আমরা সংবিধান এবং সাংবিধানিকতা বাদ নিয়ে বিভিন্ন ধরনের আলোচনা করেছি। এ পর্যন্ত আমাদের মোট 13টি পর্ব আপনারা দেখেছেন আমাদের ফেসবুক পেজের লাইভ থেকে। আজকে আমরা 14তম পর্বে আছি। আমাদের আজকের আলোচনার বিষয় বাংলাদেশে ডিজিটাল সাংবিধানিকতাবাদ। আমাদের আজকে এই বিষয়টি নিয়ে আমাদের বক্তা হচ্ছেন মোহাম্মদ সাইমুম রেজা তালুকদার স্যার। স্যারের সাথে কথা বলার আগে আমি স্যারের পরিচয়টা একটু জানিয়ে রাখি। স্যার বর্তমানে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের স্কুল অফ লয়ের জ্যেষ্ঠ প্রভাষক হিসেবে কর্মরত আছেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি এবং এলএলএম করার পরে বিভিন্ন দেশ, নেপাল, সুইজারল্যান্ড, নেদারল্যান্ডস, বিভিন্ন দেশ থেকে উনি ডিপ্লোমা, পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা এবং এলএলএম সম্পন্ন করেছেন। বর্তমানে স্যার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ডিজিটাল সাংবিধানিকতাবাদ, আমরা আজকে যেটা নিয়ে কথা বলবো সেটা ছাড়াও ডিজিটাল রাইট নিয়েও কাজ করছেন। আসসালামু আলাইকুম স্যার, আপনাকে স্বাগত আজকের অনুষ্ঠানে। ওয়ালাইকুম আসসালাম, ধন্যবাদ আমাকে এই অনুষ্ঠানে মানে ইনভাইটেশন দেওয়ার জন্য। আর এই বিষয়ে আমার যতটুকু জানাশোনা আছে সেগুলো আপনাদের সামনে পেশ করার সুযোগ দেওয়ার জন্য আমি আবারও কৃতজ্ঞতা প্রকাশ করছি। স্যার, শুরুতেই আমরা আপনার কাছ থেকে জানতে চাইবো, আপনার যদি কোনো প্রারম্ভিক আলোচনা থেকে থাকে আমাদের আজকের বিষয় নিয়ে, সেই বিষয়টা আপনার কাছ থেকে জেনে নেব। এরপরে আমরা প্রশ্নোত্তর পর্বে চলে যাব, যেখানে আমরা বাকি বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আচ্ছা, একটা কিছু বিষয় আছে আজকে যারা দর্শক আছেন সবার উদ্দেশ্যে এটা আমি উপস্থাপন করতে চাই। এটাকে আমি বলবো যে ফুড ফর থট, চিন্তার খোরাক। কারণ আমি নিজেও এই বিষয়গুলো নিয়ে প্রতিনিয়ত আমার মনের মধ্যে আলোড়ন সৃষ্টি হচ্ছে, চিন্তা করছি, ভাবছি। এগুলো আপনার টেকনোলজি, ল, সোসাইটি, ডেমোক্রেটিক ভ্যালুজ, হিউম্যান অটোনমি, আমি যদি এভাবে বলি, মানে এই ব্রডার ডোমেনে এগুলোর সাথে ইন্টারকানেক্টেড প্রশ্নগুলো। আমি একটি রেটরিক দিয়ে শুরু করতে চাই, অথবা মানে একটা ভিন্ন আঙ্গিক থেকে শুরু করতে চাই। সেটা হচ্ছে দুটো উদাহরণ দিয়ে বলবো। একটা হচ্ছে আজকাল তো সবাই আমরা কি করি, সোশ্যাল মিডিয়াতে আপনার অনেক ধরনের ছবি আমরা নিজেরাই কিন্তু আপলোড করে দিই, তাই না? তো চিন্তা করে দেখুন, ধরুন 10 বছর অথবা 20 বছর আগে যখন আমরা সেই ক্যামেরার ফিল্ম দিয়ে আমরা যখন ছবিগুলো তুলতাম এবং সেগুলো প্রিন্ট করে আমাদের বাসায় যে ফটো অ্যালবাম আছে সেখানে রেখে দিতাম, কখনো কি আমরা এটা করেছি যে সেই ফটো অ্যালবামগুলো দরজার সামনে টাঙিয়ে অথবা বিল্ডিং এর সামনে টাঙিয়ে এলাকার লোকজনদেরকে বলেছি এই যে দেখো আমাদের ফ্যামিলি পিকচার? কিন্তু আমরা কিন্তু সাইবার স্পেসে এক্স্যাক্টলি সেটাই করছি। ইভেন কেউ হানিমুনে গিয়েছে, কারো জন্মদিন, কেউ বাসায় আড্ডা দিচ্ছে, হ্যাঁ, ইভেন বেডে শুয়েও তারা ছবি দিচ্ছে। হ্যাঁ, মানে তাহলে আমার একটা প্রশ্ন, যে কি এমন ব্যাপারটা ঘটলো সাইবার স্পেস? আমি যদি অফলাইন এবং অনলাইন এই দুটা ভাগে ভাগ করি, একই ধরনের ছবি, হ্যাঁ, ধরেন ফ্যামিলি পিকচার একই ধরনের, যেটা আমরা 20 বছর আগেও সবার সাথে শেয়ার করি নাই, আমরা ভাবতাম যে এটা আমাদের খুব প্রাইভেট অথবা একটা নিজেদের ওন স্পেসের একটা ছবি, সেটাই আমরা এখন দিয়ে বেড়াচ্ছি। তার মানে আমাদের বিহেভিয়ারাল প্যাটার্নে কিন্তু এক ধরনের চেঞ্জ আসছে, একটা বদল আসছে, এবং সেটা সাইবার স্পেস। এবং এটা এমন একটা জগৎ যেটাকে আপনি আসলে কোনো মানে ধরা যায় না, এটা ট্যানজিবল না, ইনট্যানজিবল হিসেবে আমি যদি মানে আইনের ভাষায় যদি বলি এটা ইনট্যানজিবল, হ্যাঁ, যেটাকে আমরা ভার্চুয়াল স্পেস, টেকনিক্যাল ভাষায় ভার্চুয়াল স্পেস বলছি। এটা একটা বিষয়। তার মানে আমি ভার্চুয়াল স্পেসে যদি আইন বলেন, অধিকার বলেন, সাংবিধানিকতাবাদ বলেন, এই বিষয়গুলো নিয়ে চিন্তা করতে চাই, তাহলে অবশ্যই মানুষ কিভাবে ইন্টারাকশন করছে, একজন আরেকজনের সাথে যোগাযোগ করছে, তাদের বিহেভিয়ারাল প্যাটার্নটা কি, সেটাও আমাকে মাথায় রাখতে হবে। কারণ তার মাধ্যমে কিন্তু আমার অধিকার, কর্তব্য এবং এটা যে নর্ম সাইবার স্পেসে, সেটা এক ধরনের প্রসঙ্গ চলে আসবে। এইটা প্রথম উদাহরণ। দ্বিতীয় উদাহরণটা বেশ মজার।
যারা আপনার বিহেভিয়ারাল সায়েন্স পড়েন অথবা বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলিতে যখন আপনার এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তারপরে হচ্ছে ডেটা অ্যানালাইসিস এই বিষয়গুলো নিয়ে যখন পড়ানো হয়, আপনার এই বিহেভিয়ারাল সায়েন্স অথবা বিহেভিয়ারাল প্যাটার্ন নিয়েও কিন্তু এই বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়। একটা শব্দ আছে ইংলিশে, সেটাকে বলা হয় নাজ। এটা বাংলাটা আমি আসলে ঠিক জানি না, এটা ক্ষমা করবেন যদি কেউ বাংলাটা জেনে থাকেন অথবা পরিভাষাটা জেনে থাকেন, খুব ভালো হয় আমাকে বললে, আমিও নিজেও জানলাম। তো নাজ মানে কি, মানে এটা এক ধরনের প্রভাবিত করা, মানে আপনাকে আমি মানে জোর করছি না অথবা আপনাকে আমি কোনো রেগুলেশন দিয়ে বেঁধে ফেলছি না, কিন্তু আমি এমন ধরনের সারাউন্ডিংসটা অথবা কনটেক্সটটা অথবা এনভায়রনমেন্টটা এমনভাবে আমি সেট আপ করলাম যে আমি ঠিক যেভাবে চাই আপনি মোস্ট লাইকলি সেভাবেই বিহেভিয়ারটা করবেন। একটা উদাহরণ দিয়ে বলি, যে কোনো সুপার শপে আপনার ডিজাইনটা এমনভাবে করা হয় যে আপনি যাতে সবচেয়ে বেশি মানে ম্যাক্সিমাম কেনাকাটা করে বের হন, সেভাবেই কিন্তু সুপার শপে ডিজাইনটা করা হয়। যেমন আপনি প্রথমেই যখন সুপার শপে ঢুকবেন, সবচেয়ে লাক্সারিয়াস যে পণ্যগুলো, মানে যেটা আসলে আপনার খুব বেশি দরকার নাই, এটা আপনার জন্য লাক্সারিয়াস, যেমন ধরেন প্রসাধনী, হ্যাঁ, অথবা চকলেটস, হ্যাঁ, অথবা পারফিউম, এগুলো সবার সামনে থাকবে। সো আপনি যখন ঢুকলেন, আপনি কিন্তু প্রথমে সেটা কিনতে পারেন, নাও কিনতে পারেন, কিন্তু অ্যাটলিস্ট আপনি সেটা দেখে গেলেন। আমরা সাধারণত কি করব, সবচেয়ে জরুরি পণ্য যেটা মানে প্রতিদিনকার পণ্য, যেটাকে কিচেন প্রোডাক্ট, যেটা হ্যাঁ দুধ, ডিম, মাছ, মাংস, মানে আমি বলি বা নাই বলি আপনি ডেফিনেটলি সেটা কিনবেন, সেটা রাখা হয় সুপার শপের সবচেয়ে পেছনে। মানে সুপার শপ যদি 1 মাইল লম্বাও হয়, আপনি কিন্তু 1 মাইল দূরে যাবেন, কারণ ওটা আপনার ডেইলি নেসেসিটিস। তো এটা কিনে আবার ফেরার সময় কিন্তু আপনি আবার সেই কিন্তু এই যে সামনের দিকে রাখা যে লেভিশ অথবা খুব লাক্সারিয়াস পণ্য যেটা দরকার নেই, সেটা সামনে নিয়ে আবার পাস করছেন। তাহলে আপনি কবার পাস করলেন? 2 বার। সো এখন আমার প্রবাবিলিটি, আমি যদি যারা স্ট্যাটিস্টিক্স পড়েছেন তারা এটা ভালো বলতে পারবেন যে প্রবাবিলিটি বেড়ে যায়। আপনি যখন 2 বার পাস করলেন, প্রথমবার নাও কিনতে পারেন, সেকেন্ড বার আপনি কিনেও ফেলতে পারেন। তারপরে এসে আপনি ক্যাশ কাউন্টারে আপনি দাঁড়াইলেন। এখন ক্যাশ কাউন্টারে আপনি তো বড় বড় কেনাকাটা যত সাথে লাক্সারি কেনাকাটাও করে ফেলছেন, তা আপনি এখন আর ওই 1000 টাকা, 500 টাকা অথবা 100 টাকা খরচ করতে রাজি না। কিন্তু আপনাকে যদি আমি আপনার পকেট থেকে তারপর আমি খসাইতে চাই, তো আপনার এই সুপার শপের ক্যাশ কাউন্টারে কি থাকে? 5 টাকা, 10 টাকার চকলেট, চুইংগাম, হ্যাঁ, অথবা ধরেন আপনাকে কেউ চেঞ্জ দিতে পারলো না, একটা চকলেট ধরায় দিল, সেটা আপনার গায়ে লাগবে না। তো দেখেন, এটা আর্কিটেকচারাল ডিজাইন, হ্যাঁ, এটা মাধ্যমে কি হলো যে আমরা এমন ভাবে আপনাকে নাজিং করলাম, প্রলুব্ধ করলাম, আপনি বলতে পারবেন না যে আপনাকে আমি ফোর্স ইউজ করেছি। আইনের পরিভাষায় আমরা যে ফোর্স ইউজ করেছি সেটা আমি বলতে পারবো না, কিন্তু আপনার বিহেভিয়ারাল প্যাটার্নটাকে কিন্তু আমি ঠিক সেভাবেই আমি কিন্তু ইয়ে করলাম, চেঞ্জ করে দিলাম, এবং আমি ঠিক যেভাবে চাই আপনি সেভাবে স্পেন্ড করলেন। এবং এটা নিয়ে খুব মজার একটা বই আছে, আমি সবাইকে বলবো যে নাজ নামে একটা বই আছে, এটা রিচার্ড স্টেইন এন্ড কাসস্টেইন, ওনারা 2009 সালে এটা লিখে 10 অথবা 11 সালের দিকে ওনারা কিন্তু ইকোনমিক্সে নোবেল প্রাইজ পেয়েছিলেন। হ্যাঁ, খুবই আমি বলবো এই বইটা আপনারা পড়বেন। সো সাইবার স্পেসের ডিজাইনটাও এমন ভাবে করা যে আপনি যেই লই তৈরি করুক না কেন, আমার নেশন অথবা আমার লোকাল ন্যাশনাল গভর্নমেন্ট যেই আইনই করুক না কেন, যেভাবে সাইবার স্পেসটা কোডিং করা হবে, ডিজাইন করা হবে, মোস্ট লাইকলি আপনি সেভাবেই বিহেভ করব। ঠিক আছে? তাহলে আমি যখন ডিজিটাল সাংবিধানিকতাবাদ, তার মানে হচ্ছে আমি সাংবিধানিকতাবাদ যখন আমি ডিজিটাল স্ফেয়ারে অথবা অনলাইন স্ফেয়ারে চিন্তা করব, আমাকে বুঝতে হবে যে এখানে আসলে আইন অথবা সংবিধান কি আসলে আমার বিহেভিয়ারকে নিয়ন্ত্রণ করছে, নাকি আসলে কোড, এটা কিন্তু পুরো টেকনিক্যাল একটা টার্ম, হ্যাঁ, অ্যালগোরিদম, যেটাকে আমি অ্যালগোরিদম আমার আপনার বিহেভিয়ারকে করছে, রেগুলেট করছে। এটা কিন্তু একটা গুরুতর প্রশ্ন। কেন? কারণ আজকে আমার অধিকারটা সাইবার স্পেসে রক্ষা পাবে কি পাবে না, আমি সাইবার স্পেসে বিভিন্ন অ্যাক্টিভিটি করতে পারবো কি পারবো না, হ্যাঁ, এই যে আমার ধরেন ফ্রিডম অফ এক্সপ্রেশন, ফ্রিডম অফ অ্যাসেম্বলি, ফ্রিডম অফ থট, হ্যাঁ, অথবা ধরেন ডেমোক্রেটিক এনভায়রনমেন্ট ইন দ্য সাইবার স্পেস, এগুলি যতটুকু না আইনের বিষয়, তার থেকেও আমি মনে করি যে বিষয় হচ্ছে কোড, যেভাবে ডিজাইন করা হচ্ছে। কোড আছে বলি আপনি সেলফি মতো জিনিস হয়তো সোশ্যাল মিডিয়াতে আপলোড করে দিচ্ছেন, আপনি হয়তো এখন 1 ঘন্টা এরকম আলোচনা আপনি দেখছেন না, কিন্তু আপনি ঠিকই কিন্তু টিকটকের মাধ্যমে আপনার কোথাও কোনো একটা গণতান্ত্রিক আন্দোলন হচ্ছে অথবা মুভমেন্ট হচ্ছে, আপনি কিন্তু সেগুলো স্ট্রিম করে দিচ্ছেন।
অথবা ধরেন ট্র্যাডিশনাল যে মিডিয়াগুলো আছে তাদের তাদের ব্যবসাতে এত ধস নেমেছে কেন? এক তো হচ্ছে আস্থার সংকট, সেকেন্ড হচ্ছে যে মানুষ এখন নিজেই জার্নালিস্ট, নিজেই এডিটর, এবং নিজেই সাথে সাথে কিন্তু আপনার কি করছে, লাইভ স্ট্রিমিং করে দিচ্ছে। তো আপনার কিন্তু অনেকগুলো অল্টারনেটিভ সোর্স হয়ে গেছে যে ইনফরমেশন জানার। এটা ট্রু ইনফরমেশন নাকি ডিসইনফরমেশন সেটা অন্য বিষয়, কিন্তু মানুষ অনেক অল্টারনেটিভ ফোরাম পেয়ে গেছে। তো আমি এখন এখান থেকে আসবো এখন ডিজিটাল সাংবিধানিকতাবাদ, যেটা আজকের দিনের বিষয়। আগেই বলিনি যে এই ডিজিটাল সাংবিধানিকতাবাদ এটা আসলে ধরেন গত 10 বছরের কন্টেম্পোরারি টার্ম, এখনো এটা আসলে ডেভেলপিং স্টেজে, এটার কোনো ইউনিভার্সাল কোনো সংজ্ঞা নাই, কিছু নাই। কিন্তু চেষ্টা করছে, মানে করা হচ্ছে, যেহেতু মানুষ এখন অনলাইন এবং অফলাইন দুইটা জায়গায় বিচরণ করে। সো অনলাইনের ক্ষেত্রেও আপনার এই এক ধরনের সাংবিধানিকতাবাদের প্রশ্ন চলে আসছে, সো এটাকে ডিফাইন করার চেষ্টা করা হচ্ছে। তো আগে একটু বলার চেষ্টা করি যে সাংবিধানিকতাবাদ কি, এটা আসলে অনেকেই অনেকভাবে বলতে পারবেন। আমি এটা নিয়ে এলা বলতে চাই না, কিন্তু আমি শুধু এটা বলতে চাই যে কনস্টিটিউশন যখন আমি চিন্তা করি, বাংলায় শব্দটা করা হয়েছে সংবিধান, কিন্তু আমি ব্যক্তিগতভাবে গঠনতন্ত্র হিসেবে বলতে স্বচ্ছন্দ বোধ করি, কারণ কনস্টিটিউট শব্দটার প্রপার বাংলাটা হতে পারে গঠন। এবং কি গঠন করা, মানে একটা জাতি, একটা জনগোষ্ঠী অথবা কিছু গ্রুপ অফ পিপল, তাদের একটা আশা আকাঙ্ক্ষা আছে, অ্যাসপাইরেশন আছে, তারা তাদের সেই অ্যাসপাইরেশনস গুলো, তাদের ভ্যালুস গুলো, একটা হাই আইডিয়ালস, একটা মূল্যবোধ, একটা ভালো ভালো কিছু উচ্চাসা, হ্যাঁ, কিছু প্রিন্সিপালস, মৌলিক নীতি, এগুলোর মাধ্যমে কিন্তু সেটার বেসিসে, সেটার ভিত্তিতে কিন্তু একটি রাষ্ট্র গঠন করার চেষ্টা করে। সো কনস্টিটিউশনটা হচ্ছে সেই যে আদর্শ, উচ্চ আদর্শ অথবা হাই আইডিয়ালস অথবা পরম আদর্শ, সেগুলোকে আপনার গঠন করার এক ধরনের তন্ত্র, হ্যাঁ, সেভাবে আমি গঠনতন্ত্র সেভাবে বলতে চাই। তাহলে কনস্টিটিউশনালিজমটাকে যে তাহলে কি হবে, এটা নানা ধরনের ব্যাখ্যা আছে। এক ধরনের ব্যাখ্যা যেটা আমি ব্যক্তিগতভাবে আমি মনে করি, সেটা হচ্ছে যে এক ধরনের নর্ম তৈরি করা, যেটার মাধ্যমে আমরা যেই মূল নীতিগুলো অথবা হাই আইডিয়ালস গুলির মাধ্যমে এই রাষ্ট্রটা গঠন করা হয়েছে, সমাজটা পরিচালনা করা হবে, সেটাকে বাস্তবে প্র্যাকটিসে রূপদান করা, এটা প্রসিডিউরাল বিষয়। মানে কনস্টিটিউশনালিজম মানে হচ্ছে গঠনতন্ত্রে যেই মূল নীতিগুলো অথবা উচ্চাশাগুলো অথবা জনগণের আশা আকাঙ্ক্ষাগুলো বলা আছে, সেগুলোকে কিভাবে ইনস্টিটিউশনাল ফরম্যাটে রাষ্ট্রীয় কাঠামোর মাধ্যমে সেটাকে আপনার মানে বাস্তবে রূপদান করা হবে। এবং সেগুলোর নানা ধরনের ক্রাইটেরিয়া আছে, যে সে এটার প্রায়োগিক বিষয়। যেমন ধরেন আমি যদি বলি যে লুইস হেনকিনের যদি বলি যে কনস্টিটিউশনালিজম বলতে বোঝায় হচ্ছে যে ধরেন পপুলার সভরেনিটি, রুল অফ ল থাকতে হবে, আইনের শাসন, গভর্নমেন্টের ক্ষমতা লিমিটেড হবে, এটা লিমিটেড বলতে বোঝাচ্ছে হচ্ছে মানে আরবিট্রারি হওয়া যাবে না, সেপারেশন অফ পাওয়ার, তারপরে হচ্ছে সিভিলিয়ান কন্ট্রোল অফ দ্য মিলিটারি হইতে পারে, এটা লুইস হেনকিনের কথা। তারপরে হচ্ছে জুডিশিয়াল ইন্ডিপেন্ডেন্স, হ্যাঁ, এবং হচ্ছে রেসপেক্ট ফর দ্য ইন্ডিভিজুয়াল রাইটস, রাইট টু সেলফ ডিটারমিনেশন, এই বিষয়গুলো। অথবা হিলারি বার্নেট আরো স্পষ্ট করে বলার চেষ্টা করছেন যে ধরেন লিমিটেশন অফ পাওয়ার, পার্টিকুলারলি লিমিটেড গভর্নমেন্টের কথা বলছেন, সেপারেশন অফ পাওয়ার যেটার মাধ্যমে উনি চেকস এন্ড ব্যালেন্সের কথা বলছেন, অথবা রেসপন্সিবল অ্যান্ড অ্যাকাউন্টেবল গভর্নমেন্ট। এগুলি হচ্ছে আপনার মানে প্রায়োগিক প্রিন্সিপাল, এক ধরনের প্রক্রিয়া যেটার মাধ্যমে কনস্টিটিউশনের হাই আইডিয়ালস গুলো আমরা ধরেন বাস্তবে রূপদান করার চেষ্টা করবো। এটা কি আমরা কনস্টিটিউশনালিজম আপাতত বলতে পারি, যদিও এটা নানা ধরনের বিষয় আছে। যেমন ধরেন আমরা যদি ওরিয়েন্টাল ফিলোসফি এবং ওয়েস্টার্ন ফিলোসফির ক্ষেত্রে ইন্ডিভিজুয়াল রাইটস এর ধারণা এবং হচ্ছে কালেকটিভ রাইটস এর ধারণা, সেখান থেকে ভিন্ন একটা আলোচনা শুরু হতে পারে, কিন্তু আজকে আমাদের সেই সময়টুকু নাই। কিন্তু মোটা দাগে যদি সাংবিধানিকতাবাদ বলতে বোঝায় যে কনস্টিটিউশনের হাই আইডিয়ালস গুলো যাতে আমরা একটা ইনস্টিটিউশনালাইজড ফরম্যাটে রাষ্ট্রের মধ্যে বাস্তবায়ন করতে পারি, সেটাকে বলে। আর এটার সাথে যখন ডিজিটাল সাংবিধানিকতাবাদটা বলা হচ্ছে, তখনই ঘটে বিপত্তি বলবো না আমি, মানে এটার ধরনটা পাল্টে যায়। কারণ আমি আগেই বলছি যে সাইবার স্পেসে এটা আসলে ল রেগুলেট জিনিসটা আসলে করে না, এটা রাষ্ট্র আসলে সাইবার স্পেসকে রেগুলেট করে না, বরং উল্টোটা হয়ে যেতে পারে। প্রাইভেট এন্টিটিস আপনার সাইবার স্পেসকে রেগুলেট করতে পারে, যেখানে আসলে অনেক সময় রাষ্ট্রের কোনো জুরিসডিকশনই নাই। যেমন একটা
নির্মম সত্য বলি, আপনার ফেসবুক যেভাবে চায় অথবা টুইটারে এলন মাস্ক যেভাবে চায় সেভাবে কিন্তু টুইটার রান হবে। সেখানে ধরেন বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তানে যে জুরিসডিকশন সেখানে কতটুকু খাটবে এটা একটা প্রশ্ন সাপেক্ষ। আসলে খাটবে না, অথবা খাটতে পারে। কখন খাটতে পারে? যদি সেই যে সুপ্রা ন্যাশনাল এন্টিটি গুলো, হ্যাঁ, এই যে টেক জায়ান্ট, আমরা একটা ছোট্ট নাম আছে একাডেমিক পরিভাষায়, ফ্যাং, FAANG, মানে ফেসবুক, অ্যাপল, অ্যালফাবেট, নেটফ্লিক্স, গুগল, হ্যাঁ, একটা টার্ম কয়েন হয়েছে। তো এরা আসলে এক ধরনের সুপ্রা ন্যাশনাল এন্টিটি, যাদেরকে আপনি আসলে কোনো ন্যাশনাল জুরিসডিকশন দিয়ে আপনি ধরতে পারবেন না, বরং উল্টো আরো তাদের তৈরি করা টেকনোলজি অথবা তাদের নতুন নতুন সার্ভিস, যেটাকে আমরা বলছি যে ইনফরমেশন সোসাইটি সার্ভিসেস, যেমন আজকে আপনার সাথে এই যে আমরা সেশনটা করছি অনলাইনে স্ট্রিমিয়ার ইউজ করে, এটা এক ধরনের সার্ভিস ইনফরমেশন সোসাইটি। তো অনলাইনেও কিন্তু এই ধরনের আলোচনা হচ্ছে। তো এগুলো আমাদের নানাভাবে গণতান্ত্রিক পরিবেশ, পলিটিক্যাল পরিবেশ, ইকোনমি, পলিটিক্যাল ইকোনমি, কালচার সবকিছু কিন্তু প্রভাবিত করছে, এবং সেখানে কিন্তু রাষ্ট্রের আসলে ভূমিকাটা কিন্তু গৌণ হয়ে গেছে। তার এতদিন আমরা বুঝতাম যে আমরা কনস্টিটিউশন, আমি যদি সাংবিধানিকতা বাদ বুঝি, যে রাষ্ট্র কনস্টিটিউশনের মাধ্যমে এক ধরনের কনস্টিটিউশনের হাই আইডিয়ালস গুলোকে আপনার ইমপ্লিমেন্ট করার চেষ্টা করবে, সেখান থেকে সরে এসে সোসাইটিকে আসলে রেগুলেট করছে হচ্ছে, আমি যদি বলি এই টেক প্ল্যাটফর্মস গুলো, এটা বললে ভুল হবে না, রাষ্ট্র করছে কিন্তু টেক প্ল্যাটফর্ম গুলো করছে। টেক প্ল্যাটফর্ম গুলি বলতে আসলে আমি এখানে রিকল করবো প্রফেসর লরেন্স লেসিগ। উনি 2006 সালে উনি হার্ভার্ডের কম্পিউটার সায়েন্সের প্রফেসর, বাট উনি আসলে ল, টেকনোলজি এন্ড এটার সোশ্যাল ইম্প্যাক্ট এগুলি নিয়ে কাজ করেন। উনি একটা থিওরি দিয়েছিলেন যে উনি বলছেন যে কোড ইজ ইকুইভ্যালেন্ট টু ল। মানে এটা বলতে কি বোঝায়? উনি বলছেন যে সোসাইটিতে 4টা মডালিটিস আসলে রেগুলেট করে, মানে এটাকে আপনি ইন্টারকানেক্টেড বলতে পারেন। একটা হচ্ছে নর্ম, নর্মের মাধ্যমে আপনার সোসাইটি রেগুলেট হবে। আরেকটা হচ্ছে আপনার মার্কেট, যে মার্কেটের মাধ্যমে আপনার সোসাইটি রেগুলেট হবে। তারপরে হচ্ছে আরেক এই আপনার মার্কেট, ধরেন নতুন নতুন প্রোডাক্ট আসছে, সো নতুন নতুন প্রোডাক্ট কিন্তু নতুন নতুন মানে আপনার চাহিদা তৈরি করে। সেই চাহিদার কারণে কিন্তু আপনার নতুন ডিমান্ড ক্রিয়েট হবে, এবং সেই আপনার ল বলেন অথবা অন্যান্য বিষয়গুলো সেগুলো কিন্তু চেঞ্জ হয়ে যেতে পারে। আরেকটা হচ্ছে আপনার ল, সৃষ্টির আদিকাল থেকেই আপনার যেটা করা হচ্ছে যে সোসাইটিটাল পরিপ্রেক্ষিতেই একটা সার্বভৌম ক্ষমতা থাকবে অথবা এমন একটা শক্তি থাকবে যে আসলে সোসাইটির উপর এক ধরনের নিয়ন্ত্রণ করে এবং সে একটা ল ইম্পোজ করে দিবে। সো ল এর মাধ্যমে কিন্তু এটা রেগুলেট করা হচ্ছে। কিন্তু এই তিনটাকে আবার যেহেতু আমরা এখন অনলাইনে এক্সিস্ট করি, সো কোড এখন নিয়ন্ত্রণ করতে পারে। যে এখন আপনার লাইভ স্ট্রিমিং আছে, স্ট্রিমিয়ার্ড আছে, এখন আপনি চাইলেই ধরেন গণমাধ্যম পলিসি করলেন, আপনি নতুন আইন তৈরি করলেন, লাভ নাই, মানুষ কিন্তু তাদের মতো করে স্ট্রিমিয়ার্ডে স্ট্রিম করা শুরু করে দিবে। তো দেখেন এই কোড কিন্তু সামহাও আপনার রেগুলেট করছে আপনার নর্মকে, আপনার মার্কেটকে এবং আপনার লকে। উদাহরণ, আমাদের দেশে এখন ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট আছে, আমাদের ন্যাশনাল সাইবার সিকিউরিটি স্ট্র্যাটেজি আছে। এগুলো কেন আছে? কারণ আপনার সাইবার স্পেস আছে। তো সেখানে সাংবিধানিকতা বাদের কথা যখন আমি বলতে চাই, তখন সাইবার স্পেসে এটা আমার বুঝতে হবে সাংবিধানিকতাবাদ সাইবার স্পেসকে নিয়ন্ত্রণ না করে উল্টো সাইবার স্পেস হয়তো সাংবিধানিকতাবাদকে নিয়ন্ত্রণ করতে পারে। এখন সেখানে আমি একটা উদাহরণ দিচ্ছি, আমি চারটা থিওরির আমি বলবো। এটা আসলে ওয়েস্টার্ন প্রফেসরদের অথবা ধরেন ইউরোপ এবং নর্থ আমেরিকার প্রফেসর অথবা একাডেমিশিয়ানদের থিওরি। এমন না যে এটা খুবই কম্প্রিহেন্সিভ অথবা এটা কি বেদ বাক্য হিসেবে মনে করে নিতে হবে, কিন্তু এখন পর্যন্ত এক্সিস্টিং লিটারেচার হচ্ছে এগুলো। আমি সেই 4টা লিটারেচারকে আমি বলছি এবং পরবর্তীতে সামনে আগাবো যে এগুলো আমাদের দেশের পরিপ্রেক্ষিতে, বাংলাদেশের পরিপ্রেক্ষিতে, সোসাইটাল কনটেক্সটে, পলিটিক্যাল ইকোনমিতে কিভাবে আমরা এটাকে চিন্তা করব। তো একটা থিওরি যদি আমি যদি বলার চেষ্টা করি, ব্রায়ান ফিটজেরাল্ড উনি 2000 সালে উনি একটা থিওরি দিয়েছেন। উনি বলছেন যে ইনফরমেশনাল কনস্টিটিউশনালিজম, উনি এই প্রপঞ্চটা ব্যবহার করেছেন। উনি বলছেন যে সাইবার স্পেসটা হচ্ছে আপনার ইন্টারন্যাশনাল এবং ইনট্যাঞ্জিবল, নন টেরিটোরিয়াল এবং ডিসেন্ট্রালাইজড, এবং হুইচ ইজ ট্রু। আপনার সাইবার স্পেসে কোনো আমি
মানে এটা বলতে পারি না যে এটা বাংলাদেশি ফেসবুক, ওটা আমেরিকান ফেসবুক, এরকম কোনো বিষয় নাই, কারণ এটা নন টেরিটোরিয়াল এবং এটা হচ্ছে ডিসেন্ট্রালাইজড। কারণ সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে সাইবার স্পেসকে কিন্তু রেগুলেট করে কোনো রাষ্ট্র না, যে আইক্যানের মতন প্রাইভেট এক্সপার্টদের অর্গানাইজেশন, অনেকে শুনেছেন কিনা জানি না, ICANN বলে, আইক্যান। ওরা আসলে সাইবার স্পেসের বিভিন্ন যে মানদণ্ড এবং রেগুলেটরি ফ্রেমওয়ার্ক গুলো, টেকনিক্যাল ফ্রেমওয়ার্ক গুলো তৈরি করে। এটা খুবই ইন্টারেস্টিং ফেনোমেনন। সো সাইবার স্পেসটা আসলে এখন পর্যন্ত কোনো রাষ্ট্রের জুরিসডিকশনের মধ্যে কিন্তু নাই, এবং এটা কিভাবে ডেভেলপ করা হয়েছে। সো এখানে কি হয়েছে, এই যে ইন্টারন্যাশনাল, ইনট্যাঞ্জিবল, নন টেরিটোরিয়াল এবং ডিসেন্ট্রালাইজড ক্যারেক্টারিস্টিক্সের কারণে ব্রায়ান ফিটজেরাল্ড বলছেন সাইবার স্পেসে মেইনলি যেটা হয় যে প্রাইভেট সেক্টর সেলফ রেগুলেশন করে, ঠিক আছে, কিসের মাধ্যমে? সফটওয়্যারের কোডিং এর মাধ্যমে। আর এখানে প্রাইভেট আর পাবলিক সেক্টর, যেটা মূলত রাষ্ট্র, যেটা করে যে ইম্পর্টেন্ট রোল প্লে করে, সে মাঝে মাঝে কোয়ারসিভ পাওয়ার ইউজ করার মাধ্যমে যে তার যে ল সেটা তৈরি করে যারা ইউজার, এন্ড ইউজার, যেটাকে অনেকে নেটিজনও বলে, তাদের বিহেভিয়ারকে আপনার রেগুলেট করার চেষ্টা করে। মানে দুটো জিনিসই এক্সিস্ট করে। তার মানে সাইবার স্পেসে এটা শুধুমাত্র যে পাবলিক অ্যাক্টর অথবা রাষ্ট্র সেটা না, এটা আপনার আসলে মানে ইন্ডিভিজুয়াল পারসন যে সেলফ রেগুলেশন ফ্রেমওয়ার্ক নিয়ে আসে, এটা হচ্ছে একটা ধারণা, এটা ব্রায়ান ফিটজেরাল্ড বলেছেন। সো এখানে দ্বৈত শাসন আপনি বলতে পারেন, একটা হচ্ছে ইন্ডিভিজুয়ালের সেলফ রেগুলেশন, আর একটা হচ্ছে আপনার রাষ্ট্রের আপনার এক ধরনের কোয়ারসিভ পাওয়ার ইউজ করে। যেমন ধরেন আমাদের ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট, আপনি কি বলতে পারবেন কি পারবেন না, এটা এক ধরনের মানদণ্ড দেওয়া আছে, কিন্তু এট দ্য সেম টাইম আপনি মনে করেন বাংলাদেশের বাইরে যদি থাকেন, তখন আপনাকে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট কিভাবে ধরবে আপনাকে, কারণ জুরিসডিকশনটা সেভাবে খাটবে না, অথবা ফরেন জুরিসডিকশনের ক্ষেত্রে ব্যাপারটা কি ঘটবে, এটা একটা উদাহরণ হতে পারে। আচ্ছা, সো এটা ব্রায়ান ফিটজেরাল্ডের কথা মতো এটা ইনফরমেশনাল কনস্টিটিউশনালিজম। এরপরে হচ্ছে পল বারম্যান, উনিও একই 2000 সালে আরেকটা থিওরি দিয়েছেন, সেটা হচ্ছে কনস্টিটিউটিভ কনস্টিটিউশনালিজম। উনি যেটা বলার চেষ্টা করছেন সেটা হচ্ছে যে উনি একটা ভিন্ন আঙ্গিক নিয়েছেন। বলছেন যে কোন একটা রাষ্ট্রের ল না, ধরেন কেস ডিসিশন, ধরেন স্পেশালি আপনার যেগুলো সিভিল ল কান্ট্রিগুলোতে, সেখানে আপনার এই যে প্রেসিডেন্ট অথবা কেস ল, এগুলোকে খুব গুরুত্ব দেওয়া হয়। তো সেটা একটা ধরেন নতুন ধরনের কনস্টিটিউশনালিজম তৈরির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। যেমন উদাহরণ দিয়ে বলি, যে গুগল স্পেন কেসেস, অথবা রাইট টু বি ফরগটেন, অথবা ধরেন ম্যাক্স শ্রেম তাদের কেস, যে সাইবার স্পেসে আপনার ইনফরমেশন গুলো কতদিন থাকতে পারবে, ইনফরমেশনের উপর অটোনমি কার, এগুলো, এই বিষয়গুলোতে নিয়ে কিন্তু ইউরোপিয়ান কোর্ট অফ হিউম্যান রাইটস এ কিন্তু বেশ কিছু জাজমেন্ট আছে। তারপরে ইউরোপিয়ান বিভিন্ন দেশ, যেমন ধরেন আপনার আয়ারল্যান্ডে অথবা জার্মানিতে বেশ কিছু কোর্টের ডিসিশন আছে, ন্যাশনাল কোর্টের ডিসিশন। এগুলিও কিন্তু এক ধরনের আপনার কনস্টিটিউশনালিজম আপনার ক্রিয়েট করছে। কেন বলছি? কারণ তারা এই যে কনস্টিটিউশনের যে হাই আইডিয়ালস, যে ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস, ইন্টারন্যাশনাল কোভেনেন্ট অন সিভিল অ্যান্ড পলিটিক্যাল রাইটস, ইন্টারন্যাশনাল কোভেনেন্ট অন ইকোনমিক, সোশ্যাল অ্যান্ড কালচারাল রাইটসের যেই রাইটসের প্রিন্সিপালস গুলো, সেগুলোর আলোকে সাইবার স্পেসের জন্য কিভাবে এগুলো আপনার ফিট হবে সেই ধরনের জাজমেন্ট গুলো দিয়েছে, এবং সেগুলি কিন্তু ন্যাশনালি এবং ইউরোপিয়ান ইউনিয়নের রিজিওনাল কনটেক্সটের মধ্যে এগুলো কিন্তু ইতিমধ্যে চর্চিত হচ্ছে, কারণ এগুলো বাধ্যকর। তো এইভাবে এক ধরনের কনস্টিটিউটিভ, মানে কোর্ট এক ধরনের জুডিশিয়াল অ্যাক্টিভিজম রোল প্লে করছে, এর মাধ্যমে সাইবার স্পেসের জন্য ফিট হয় এমন ধরনের নতুন কনসেপ্ট গড়ে তুলছে। তো এটাকেও এক ধরনের আপনি বলতে পারেন যে ডিজিটাল সাংবিধানিকতাবাদ, কারণ হাই আইডিয়ালস গুলো এসেছে কনস্টিটিউশন থেকে। তো এটাকে আপনার পল বারম্যান বলছে যে কনস্টিটিউটিভ কনস্টিটিউশনালিজম। 2018 সালে নিকোলাস সুজার, উনি আসলে পিএইচডি স্টুডেন্ট ছিলেন, বাট উনি একটা ব্যাখ্যা দিলেন। উনি বলছেন যে ডিজিটাল কনস্টিটিউশনালিজম দিয়ে আসলে মূলত আমরা যেটা করি, যে সাইবার স্পেসে যেহেতু প্রাইভেট অ্যাক্টর অনেক কিছু করতে পারে, তার এই যে, এবং সাইবার স্পেসে অনেকগুলো ভার্চুয়াল কমিউনিটি থাকে, সেখানে প্রাইভেট অ্যাক্টরদের পাওয়ারকে নিয়ন্ত্রণ করার জন্য এক ধরনের কনস্টিটিউশনের হাই আইডিয়াস গুলো ইমপ্লিমেন্ট করা, যেটা আপনার যেই টেক প্ল্যাটফর্ম গুলো তারাই সেটাকে ইমপ্লিমেন্ট করবে। মানে টেক প্ল্যাটফর্ম গুলো নিজেরা কোনো ধরনের হাই আইডিয়ালস না এনে এক্সিস্টিং যে বিভিন্ন ইন্টারন্যাশনাল যে রাইটস বেসড প্রিন্সিপালস আছে,
এবং বিভিন্ন কনস্টিটিউশনাল প্রিন্সিপালস আছে সেগুলোকেই টেক প্ল্যাটফর্মগুলো প্রমোট করবে। তারা যখন টেক প্ল্যাটফর্মের বিভিন্ন সার্ভিসগুলো ডিজাইন করবে, সেই ডিজাইনের মধ্যে বাই ডিফল্ট সেই কনস্টিটিউশনের প্রিন্সিপালসগুলো আপনার দেওয়া থাকে, মানে সেভাবেই তারা ডিজাইন করবে আপনার সাইবার স্পেসের তাদের সার্ভিসগুলো। তো এইভাবে কি হবে, যখনই আপনি কোডিংটা সেভাবে করবেন, অটোমেটিকলি এন্ড ইউজার অথবা প্রাইভেট ইউজার সেভাবেই বিহেভিয়ারটা করবে। তো এইভাবে মানে এন্ড ইউজারকে আপনি ইয়ে করবেন। এন্ড ইউজারকে আপনি ল দিয়ে করতে পারবেন না, বরং আপনি এন্ড ইউজারকে আপনি রেগুলেট করবেন হচ্ছে টেক প্ল্যাটফর্মগুলো দিয়ে। এটা বলছে যে নিকোলাস সুজার। হ্যাঁ, আবার আরেকজন হচ্ছে কারাভাস, উনি আরেকটা ইন্টারেস্টিং বিষয় বলেছেন যে 2011 সালে জার্মানির বনে ওখানকার যে লোকাল কোর্ট একটা ইন্টারেস্টিং জাজমেন্ট দিয়েছে। সেখানে হয়েছিল কি যে একটা প্রাইভেট চ্যাট রুমে একজন ইউজারকে ব্যান করা হয়েছিল। তো সেই ইউজার তখন কোর্টে গেছে, কোর্টকে যে বলছে যে রাইট টু পার্টিসিপেট, রাইট টু অ্যাসেম্বলি তো আমার আছে, এটা আমার কনস্টিটিউশনাল রাইট, আমাকে কেন ব্যান করা হবে সেই চ্যাট রুম থেকে? হ্যাঁ, ইকুয়ালিটি বিফোর ল, এই যে প্রিন্সিপাল গুলো কনস্টিটিউশনাল। তখন জার্মান কোর্ট করেছে কি, ইন্টারেস্টিং জাজমেন্ট দিয়েছে। সে করেছে কি যে কনস্টিটিউশনের কোনো প্রিন্সিপালসকে সে দেখে নাই, সে দেখেছে হচ্ছে যে ওই চ্যাট রুমে একটা প্রাইভেট কিছু প্রিন্সিপালস ছিল, যে সেই চ্যাট রুম যিনি ওপেন করেছেন তিনি কিছু সেট অফ প্রিন্সিপালস শুরুতেই ঠিক করে দিয়েছিলেন। এবং ওয়ান অফ দ্য প্রিন্সিপালস ছিল যে কেউ উল্টোপাল্টা কোনো ধরনের আচরণ করলে, যে ধরেন কাউকে উত্তক্ত করা অথবা কারোর সাথে খারাপ মন্তব্য করা, সেটা করলে তাকে সেই চ্যাট রুম থেকে অস্ট করা হবে, বের করে দেওয়া হবে। ঠিক আছে, তো জার্মান কোর্ট কিন্তু রায়টা দিয়েছে সেই প্রাইভেট চ্যাট রুমে যিনি ফাউন্ডার অথবা যিনি শুরু করেছেন, চ্যাট রুমটা ওপেন করেছেন, তার তৈরি করে সেট অফ রুলসকে উনি সেটা ইমপ্লিমেন্ট করেছেন, উনি কনস্টিটিউশনাল কোনো প্রিন্সিপালসকে ইনভোক করেন নাই। জার্মান কোর্টের মতবাদটা হচ্ছে যেহেতু এটা খুব প্রাইভেট স্পেস এবং এটা সাইবার স্পেস, এটাকে সাইবার স্পেসে তার মতো করে রুল ওইটা ওই এন্ড ইউজার অথবা নেটিজেনকে তৈরি করতে দেন, সেখানে কনস্টিটিউশন কোনো ইন্টারফেয়ার করবে না। এর মাধ্যমে উনি এক ধরনের জার্মান কোর্ট যেটা শুরু করলো, এটাকে আপনার কারাভাস নাম দিয়েছেন হচ্ছে সিভিল কনস্টিটিউশনালিজম। মানে সিভিল পার্সন অথবা নেটিজেনরা নিজেরাই এক ধরনের সাইবার স্পেসের জন্য প্রিন্সিপালস তৈরি করছে এবং সেটাকে কোর্টের উচিত রেসপেক্ট করা। তো এটা জার্মান কোর্টের অ্যাপ্রোচ, এটা একটা খুব ইন্টারেস্টিং অ্যাপ্রোচ। এবং লাস্টলি ইদানিংকাল যেটা নিয়ে কথাবার্তা বলা হচ্ছে যে লেক্স গিল, ডেনিস রেডেকার এবং উর্স গ্রাসের, ওনারা 2015 সালে একটা থিওরি দিয়েছে যে ইন্টারনেট বিল অফ রাইটস, মানে যেমন ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস যেমন আছে, ঠিক একইভাবে ইন্টারনেটের জন্য একটা বিল অফ রাইটস থাকা উচিত এবং এখানে বিভিন্ন রাষ্ট্রগুলোর এগিয়ে আসা উচিত। তো তারা জোর দিয়েছে যে রাষ্ট্রগুলো সরাসরি আসলে তাদের ন্যাশনাল ল দিয়ে রেগুলেট করবে না, যেহেতু ইন্টারনেট হচ্ছে একটা বাউন্ডারিলেস স্পেস, সেই কারণে মানে আন্তর্জাতিক পরিসরে রাষ্ট্রগুলো একমত হবে যে দেয়ার শুড বি আ ইন্টারনেট বিল অফ রাইটস, একটা ইউনিভার্সাল ক্যারেক্টারের হবে এবং তার মাধ্যমে এই যে টেক প্ল্যাটফর্ম গুলো আছে এবং যারা এন্ড ইউজার বা নেটিজেন আছে তারা সেই প্রিন্সিপালস গুলোকে মেনে চলবে। ঠিক আছে, তো এগুলি হচ্ছে মোটা দাগে এখন পর্যন্ত এক্সিস্টিং প্রিন্সিপাল। এবং ডিজিটাল সাংবিধানিকতা বাদ বলতে যে আসলে একটা সমস্যা হচ্ছে এই যে ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস, ইন্টারন্যাশনাল কোভেনেন্ট অন সিভিল এন্ড পলিটিক্যাল রাইটস অথবা বাংলাদেশের কনস্টিটিউশন, এগুলো কখন হয়েছে? 1948 সালে, 1966 সালে, 1972 সালে। তখন কিন্তু ইন্টারনেট বলে কোনো বিষয় ছিল না। তো এই যে রাইটস গুলোকে যে ডিফাইন করা হইলো, প্রশ্নটা হচ্ছে এই যে রাইটস গুলোকে কিন্তু তখন ফিজিক্যাল স্পেস অথবা অফলাইনকে মাথায় রেখে কিন্তু এই রাইটস গুলো ডিফাইন করা হয়েছে। আর প্রশ্ন হচ্ছে যে রাইটস গুলো এই আমাদের কনস্টিটিউশন অথবা আমার ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস অথবা আইসিসিপিআর এ যে রাইটস গুলো ডিফাইন করা আছে, সেই অফলাইন রাইট গুলো কি অনলাইনেও প্রযোজ্য কিনা? এটা কিন্তু একটা লিগ্যাল কোশ্চেন এবং একটা পটেনশিয়াল এবং গুরুত্বপূর্ণ লিগ্যাল কোশ্চেন। এখন পর্যন্ত বিভিন্ন দেশে আপনি যদি দেখেন, অলমোস্ট অল দ্য কান্ট্রিজ, তারা কিন্তু এই প্রশ্নটা সমাধান করতে পারে নাই যে অফলাইন রাইট গুলো কি অনলাইনে প্রযোজ্য কিনা, নাকি অনলাইনের মতন করে নতুন করে রাইট ডিফাইন করতে হবে। এটা অনগোয়িং ডিবেট চলছে। তবে ইতিমধ্যে ইউএনের হিউম্যান রাইটস কাউন্সিল 2016 সালে ওনারা একটা রেজলিউশন পাস করেছে। আসলে আমি যদি ভুল না করে থাকি 72টা কান্ট্রি সেই রেজলিউশনে সাইন করেছে। মানে এটা এক ধরনের আহ্বান। সেটা কি যে একটা ওখানে একটা স্টেটমেন্ট ছিল যে দ্য সেম রাইটস দ্যাট আর অ্যাপ্লিকেবল অফলাইন মাস্ট অলসো বি প্রোটেক্টেড অনলাইন। সো এখন পর্যন্ত ইন্টারন্যাশনালি
যদি আমি বলি যে কনস্টিটিউশন বলেন অথবা আইনি কোনো প্রিন্সিপাল যদি বলেন, তাহলে এইটাই যে সফট পাওয়ার, আপনি বলতে পারেন যে ইন্টারন্যাশনাল লয়ের সফট অ্যাপ্রোচ, যে যেই রাইটস গুলো অফলাইনেও স্বীকৃত সব রাইটস আমার অনলাইনেও স্বীকার করতে হবে। আর প্লাস হচ্ছে অনলাইনের জন্য যদি কোনো কাস্টমাইজ রাইট করা দরকার সেটা নিয়ে হয়তো আমরা চিন্তা করতে পারি। তো আমার পার্সোনাল পজিশনটা হচ্ছে একই, যে যেই রাইটস গুলো ইতিমধ্যে আমরা রেকগনাইজ করেছি অফলাইনে, সেগুলো অবশ্যই অনলাইনে স্বীকার করে নিতে হবে, প্রযোজ্য করতে হবে। এবং একই সাথে আমরা অনলাইনে ফিট করে এই ধরনের ইন্টারনেট বিল অফ রাইটস কি আমরা চিন্তা করতে পারি কিনা। তো এইটাই এখন আমি ডিজিটাল সাংবিধানিকতা বাদ বলতে এখন পর্যন্ত এটা কি মানে বোঝার চেষ্টা করছি, যদি আমার সাথে অনেক দ্বিমত পোষণ করার সুযোগ আছে। ধন্যবাদ। ধন্যবাদ স্যার। আমরা তখন আপনার কাছ থেকে জানলাম সাংবিধানিকতাবাদ এবং ডিজিটাল সাংবিধানিকতাবাদ নিয়ে। স্যার, আমি এখন আপনার কাছে জানতে চাই যে ডিজিটাল সাংবিধানিকতাবাদ নিয়ে বাংলাদেশের সংবিধানে কিছু বলা আছে কিনা? বাংলাদেশের সংবিধানে মানে ডিজিটাল সাংবিধানিকতা বা ডিজিটাল শব্দটা তো আসলে আমি দেখি না, একটা প্রথম কথা। সেকেন্ড, দ্বিতীয় কথা হচ্ছে তারপরও কোনো উদাহরণ কি পাবো স্যার আমরা সংবিধান থেকে সংক্রান্ত? বেশ কিছু অনুচ্ছেদ আছে যেটা আমার অনলাইনের যে অধিকারের ধারণা, অনলাইনের যে আমার যেভাবে অনলাইনে ইন্টারাকশন করি সেগুলোকে নানাভাবে এফেক্ট করে। যেমন দুটা অনুচ্ছেদ দিয়ে আমি একটু ব্যাখ্যা করার চেষ্টা করি। একটা হচ্ছে 39, যেটা আমার মত প্রকাশের স্বাধীনতা, আর একটা হচ্ছে 43, যেখানে সরাসরি হয়তো রাইট টু প্রাইভেসি কথাবার্তা বলা নাই, বাট এটাকে ইন্টারপ্রেট করলে রাইট টু প্রাইভেসি টু সাম এক্সটেন্ট এটাকে কভার করা যায়, অন্তত করেসপন্ডেন্সের ক্ষেত্রে রাইট টু প্রাইভেসির কথাবার্তাকে আনা যায়। হ্যাঁ, তো এখানে আমি যেটা দেখতে পাচ্ছি যে এখন পর্যন্ত বাংলাদেশের কনস্টিটিউশনে মানে সংবিধানের অ্যাপ্রোচটা হচ্ছে অনেকটা ফিটজেরাল্ডের অ্যাপ্রোচের মতো, যে এক্সিস্টিং কনস্টিটিউশনের প্রিন্সিপালস গুলিকেই আমরা অনলাইনে প্রয়োগ করব। যেমন ধরেন এই যে চিন্তা, মত প্রকাশ ও বিবেকের যে স্বাধীনতাটা, সেটা কিছু রিজনেবল রেস্ট্রিকশন মানে যুক্তিসঙ্গত বাধা নিষেধ সাপেক্ষে এটাকে আপনার কি করা যাবে, রেস্ট্রিক্ট করা যাবে। এবং এইটাকে আপনি এই প্রিন্সিপালসটাকে আমি যদি মনে করি যে সম্ভব আপনার সাইবার স্পেসেও আপনার মত প্রকাশের স্বাধীনতাকে যদি আমরা খর্ব করতে চাই সেখানে আপনার ব্যবহার করা যাবে। সেটা ওই অনেকটা আমি যদি আবার রিকল করি যে ফ্র্যাঙ্ক লারু ইউএন এর স্পেশাল রিপোর্টার ছিলেন অন ফ্রিডম অফ এক্সপ্রেশন, উনি 11 সালে একটা রিপোর্ট লিখেছিলেন। সেখানে ওই আইসিসিপিআর এর যে আর্টিকেল 19 ওখানেও কিন্তু এক ধরনের রিজনেবল রেস্ট্রিকশনের কথাবার্তা বলা আছে। সেখানে 3 পার্ট টেস্ট বলি আমরা এটা, যে একটা হচ্ছে যে নেসেসিটি, প্রিন্সিপাল অফ নেসেসিটি এন্ড প্রপোর্শনালিটি, যে নেসেসারি কিনা প্রপোর্শনাল কিনা, আর একটা ডেফিনিটিভ প্রিন্সিপাল অফ লিগ্যালিটি, যে এক্সিস্টিং ওয়েল ডিফাইন্ড ল আছে কিনা, এবং যেটাকে আমি সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে করি যে প্রিন্সিপাল অফ লেজিটিমেসি, মানে জনগণের সেটাতে জনগণের আশা আকাঙ্ক্ষা প্রতিফলিত হয়েছে কিনা, জনগণের সমর্থন আছে কিনা। হ্যাঁ, তো এই যে ধরেন সংবিধানের এই যে প্রিন্সিপালটা, আমি মনে করি যে অবশ্যই আমরা সাইবার স্পেসে এখন পর্যন্ত আমরা এটাকে আমরা ব্যবহার করতে পারি। সো আমি এই অ্যাপ্রোচটা হচ্ছে ফিটজেরাল্ডের অ্যাপ্রোচ, যে এক্সিস্টিং সাইবার স্পেসে এক্সিস্টিং অফলাইনের সংবিধানের প্রিন্সিপালস গুলিকে সাইবার স্পেসও আপনার করা আমরা ব্যবহার করতে পারি। কিন্তু সেখান থেকে আমি দিনে দিনে আবার যেটা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের হয়তো এক ধরনের ট্রেন্ড দেখা যাচ্ছে, এটা মানে এখন পর্যন্ত দেখতে পাচ্ছি, এটা দ্বিমত পোষণ করার অনেক সুযোগ আছে, এটা নিয়ে অনেক বিশ্লেষণেরও দরকার আছে। তা আমরা কি আস্তে আস্তে কনস্টিটিউশনের মাধ্যমে রেগুলেশনের বদলে যে গভর্নমেন্ট যে এন্টিটিস অথবা প্রতিষ্ঠান অথবা প্রাইভেট এন্টিটিস তাদের মাধ্যমে রেগুলেশনের দিকে চলে যাচ্ছে কিনা, মানে এই জিনিসটাকে যদি আমি এইভাবে বলার চেষ্টা করি, ধরেন আপনার সুজর অথবা কারাভাস, ওনারা যে এই যে ধরেন সাইবার স্পেসে ইন্ডিভিজুয়াল অথবা বারম্যান, ওনারা বলছেন যে সাইবার স্পেসে ইন্ডিভিজুয়াল এন্টিটি আপনার কি করতে পারে, যে সেলফ রেগুলেশন করতে পারে, এবং সেটা এন্ড ইউজার অথবা নেটিজেনদের উপর ছেড়ে দেওয়া। উদাহরণটা দিয়ে বলি, যেমন ধরেন ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে
আপনার ডিজিটাল সিকিউরিটি এজেন্সি হবে, এবং ডিজিটাল সিকিউরিটি এজেন্সির একজন কি থাকবে, মহাপরিচালক থাকবে। আবার ডিজিটাল সিকিউরিটি এজেন্সি আবার হচ্ছে ন্যাশনাল ডিজিটাল সিকিউরিটি কাউন্সিলের মাধ্যমে পরিচালিত হবে। সো আপনার ধরেন মানহানিকর কোনো বিষয় অথবা কোনো কন্টেন্ট টেকডাউনের বিষয়ে আপনার ডিজিটাল সিকিউরিটি এজেন্সির মহাপরিচালক ডিসিশন নিতে পারবে, তখন বিটিআরসি কে অনুরোধ করতে পারবে। তো দেখেন, আমার যে কনস্টিটিউশনের যে ফ্রিডম অফ এক্সপ্রেশনের যে কনস্টিটিউশনাল রাইট, সেই রাইটের ব্যাপারে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের আলোকে আপনার সিদ্ধান্ত দিতে পারবে একজন সরকারি কর্মচারী। ঠিক আছে, তার মানে কি আমরা আসলে ওই ফিটজেরাল্ডের কনস্টিটিউশনাল প্রিন্সিপালের থেকে সরে আস্তে আস্তে বারম্যান অথবা কারাবাস যেভাবে বলছে যে গভর্নমেন্ট স্টেট অ্যাক্টর অথবা গভর্নমেন্ট ইনস্টিটিউশন, তাদের দিকে আমরা চলে যাচ্ছি কিনা, মানে সেই অ্যাপ্রোচের দিকে চলে যাচ্ছি কিনা, এটা একটা প্রশ্ন হতে পারে, এটা একটা মজার একাডেমিক ডিবেট হতে পারে। শুধু এখানেই না, আমি আরো দেখতে পাচ্ছি ফার্দার শিফটিংটা কিভাবে, নতুন যেই আমরা দেখতে পাচ্ছি যে বিটিআরসি যে নতুন যে রেগুলেশন অন ওটিটি প্ল্যাটফর্ম নিয়ে, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে ডিজিটাল সিকিউরিটি এজেন্সির মহাপরিচালকের এক ধরনের রোল প্লে করার সুযোগ সৃষ্টি হতে পারে ওখানে। এবং শুধু এইটাই না, কিছুদিন আগে আমরা দেখেছিলাম যে নতুন ডাটা প্রোটেকশন অ্যাক্টের একটা ড্রাফট দেখেছিলাম, সেটার কি অবস্থা এখন আমরা জানি না, বাট সেই ড্রাফটে আমরা যেটা দেখেছিলাম যে ন্যাশনাল একটা ডাটা প্রোটেকশন অফিস হবে, সেই ডাটা প্রোটেকশন অফিসে একজন ন্যাশনাল কন্ট্রোলার থাকবে, যিনি অবশ্য বাই ডিফল্ট আবার ওই ডিজিটাল সিকিউরিটি এজেন্সির মহাপরিচালকই আবার ন্যাশনাল ডাটা কন্ট্রোলার যে অফিস সেটার মহাপরিচালক হবে, এরকম একটা বিষয়। কিন্তু যেখানে যেটা দেখেছি, যেমন ধরেন বিটিআরসির ওটিটি প্ল্যাটফর্ম নিয়ে যেই অথবা ডিজিটাল মিডিয়া ওটিটি প্ল্যাটফর্ম নিয়ে যে রেগুলেশন, সেখানে লেখা আছে যে ইন্টারমিডিয়ারিজ তারা নিজেদেরকে এক ধরনের রেগুলেশন করবে, সেলফ রেগুলেশন করবে। তার মানে আমি আরো ফার্দার শিফটিং দেখতে পাচ্ছি যে ধরেন আপনার রেডেকার ওদের যে ধারণা যে আলটিমেটলি এটা আপনি ধরেন ইন্টারনেট বিল অফ রাইটস হবে, কিন্তু ধরেন কারাভাস কথা মতো এটা ইন্ডিভিজুয়াল যেই এন্ড ইউজার তিনি সেলফ রেগুলেশনের দিকে চলে যাবেন। তার মানে আমি কি আমাদের বাংলাদেশের ট্রেন্ড কি দেখতে পাচ্ছি যে ফিটজেরাল থেকে শুরু আস্তে আস্তে সরে যে পরে ধরেন বারম্যানের গভর্নমেন্ট রেগুলেটরের আসার পরে সেখানে না থেমে ফার্দার আমরা কারাভাসের দেখানো মতো ইন্ডিভিজুয়াল সেলফ রেগুলেশন অথবা ইন্ডিভিজুয়াল প্রাইভেট এন্টিটি অথবা প্রাইভেট কোম্পানি অথবা ইন্টারমিডিয়ারি তাদের সেলফ রেগুলেশনের দিকে যাচ্ছে কিনা। মানে আমার ডিজিটাল কনস্টিটিউশনালিজমের ট্রেন্ডটা আমি দেখতে পাচ্ছি যে মোর এন্ড মোর আপনার রেগুলেশনের বোঝা না যদি আমি শব্দটা ইউজ না করতে চাই, তাহলে রেগুলেশনের দায়িত্বটা স্টেট থেকে আস্তে আস্তে ইন্ডিভিজুয়ালের ঘাড়ে চলে আসতেছে। তার মানে আমরা স্টেট কন্ট্রোল অথবা মানে সংবিধানের প্রিন্সিপালের আলোকে রেগুলেশন থেকে আসছি হচ্ছে স্টেট এন্টিটি অথবা স্টেট অর্গানাইজেশন দিয়ে কন্ট্রোল, সেখান থেকে ফার্দার সরে যে কি আমি ইন্ডিভিজুয়ালকে সেলফ সেন্সরশিপ সেলফ রেগুলেশনের দিকে নিয়ে যাচ্ছি কিনা। বাংলাদেশে ডিজিটাল সাংবিধানিকতা বাদের ট্রেন্ডটা আমার কাছে মনে হচ্ছে এটা, যদিও এটার সাথে দ্বিমত পোষণ করার সুযোগ আছে, এটাকে আরো সামনের দিকে আরো কি আইন হয় সেটার আলোকে বিশ্লেষণ করার সুযোগ আছে। ধন্যবাদ স্যার। আমাদের আলোচনা চলছে বাংলাদেশের ডিজিটাল সাংবিধানিকতাবাদ নিয়ে। দর্শক, আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে সেক্ষেত্রে আমাদের ফেসবুক লাইভের কমেন্ট সেকশনে গিয়ে সেই প্রশ্নটি করতে পারেন, আমরা আমাদের আলোচনা শেষে আপনাদের প্রশ্নগুলো নেব। স্যার, আপনি একদম প্রথম দিকে যেটা বলছিলেন যে সাইবার স্পেস হচ্ছে একটা ইনট্যাঞ্জিবল জায়গা, আইনের ভাষায় যদি বলতে চাই, তো অনলাইন এবং অফলাইন এই দুটো জায়গায় স্যার আমরা যদি আপনার কাছে জানতে চাই যে অধিকারের ধারণা বলতে আমরা যেটা বুঝি সেটা অনলাইনে এবং অফলাইনে পার্থক্য আছে কিনা, থাকলে কি রকম, সেটা জানতে চাই স্যার আপনার কাছ থেকে। আচ্ছা, আমি যদি ইউএন এর পজিশন বলি যে সেটা একই রকম হইতে হবে, কিন্তু আবার যদি আমরা যদি ধরি যে ধরেন টেক ইউটোপিয়ানিস্ট যেমন ধরেন জন পেরি বার্লো, উনি ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স অফ সাইবার স্পেস এরকম একটা দিয়েছেন সেই 1996 সালে। সেটাকে এখনো আপনার টেক ওয়ার্ল্ডে এটাকে মানে এক ধরনের বেদ বাক্য মনে করা, বেদ বাক্য না মনে করা হলো, এটাকে মানে অনেকাংশে মানা হয়। কেন? ওই যে মূল জায়গাটা হচ্ছে যে বিহেভিয়ারিয়াল চেঞ্জ মানুষের। তার মানে ধরেন আমি একটা
বক্তব্য দিলাম, মনে করেন যে মেহেরবা সাবরিন উনি আপনার সম্পর্কে আমি একটা ডেরোগেটরি রিমার্ক করলাম, মনে করেন পল্টন ময়দানে দাঁড়িয়ে, ঠিক একই স্টেটমেন্টটা আমি সাইবার স্পেসেও করলাম। কোনটাকে আমি গুরুতর হিসেবে মনে করব, নাকি দুইটা সেম? মানে ডিগ্রি অফ কালপেবিলিটি, এখানে যদি আমি এখন ক্রিমিনাল লয়ের প্রশ্নটা নিয়ে আসি, অথবা এটা যদি কনস্টিটিউশনাল দিক থেকেও যদি চিন্তা করি, তাহলে কোনটা বেশি হার্মফুল? তাহলে কি আমরা কি হার্ম প্রিন্সিপালের আলোকে ধরেন এখন পর্যন্ত বাংলাদেশের আইন কি বলে যে ধরেন সাইমুম খারাপ, এটা যদি আমি পল্টন ময়দানে দাঁড়িয়ে অফলাইনে যদি আমি সবার উদ্দেশ্যে ভাষণ দিয়ে বলি, আমি যদি তাহলে এটা পেনাল কোডের আলোকে আমি যদি ভুল না করে থাকি সর্বোচ্চ 3 বছরের শাস্তি। হ্যাঁ, কিন্তু এটা যদি আমি ডিজিটাল সিকিউরিটি মানে ফেসবুকে দেই, তাহলে এটা আবার ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে তার আরো বেশি শাস্তি হবে, কিন্তু স্টেটমেন্ট কিন্তু সেম। তাহলে এই যে আমরা তাহলে অনলাইনে বক্তব্য প্রদান করাটাকে কেন আমরা বেশি গুরুত্বতর মনে করছি, ডিগ্রি অফ কালপেবিলিটি কে কেন আমরা বেশি মনে করছি, এটা কি আমরা হার্ম প্রিন্সিপাল থেকে এই শাস্তিগুলোকে আমরা ঠিক করছি, নাকি আসলে আমরা অন্য কোনো প্রিন্সিপাল আমাদেরকে নেওয়া উচিত যে না এটা আসলে বেশি লোককে হার্ম করছে, ব্যাপারটা ওরকম না, বরং সাইবার স্পেসে যেহেতু অ্যাক্সেসিবিলিটিটা খুব সহজ, এই কারণে যে এটা সাইবার স্পেসে সবাইকে প্রলুব্ধ করে যে কোনো ইরেসপন্সিবল বিহেভিয়ার করার কারণে এই জন্য শাস্তির মাত্রাটা বেশি হইতে হবে, এটা সেই প্রিন্সিপাল থেকে। এগুলি কিন্তু এখনো আনরিজলভড ডিবেট, এই ডিবেটগুলো এখনো রিজলভড হয় নাই। সো এখন সাইবার স্পেসে যদি আমি এখন বলতে চাই যে অধিকারের ধারণাটা কি হবে, অবশ্যই এক্সিস্টিং যে অধিকারের ধারণা আছে সেটার উপর বেস করে সামনে আগাতে হবে। যেমন একটা উদাহরণ দিয়ে বলি, মিস ইনফরমেশন, ডিসইনফরমেশন এন্ড ম্যাল ইনফরমেশন, আমরা 3টা ক্যাটাগরি আছে। আমরা এটাকে বলি যে ইনফরমেশন ডিসঅর্ডারের আন্ডারে এই 3টা ক্যাটাগরি। ডিসইনফরমেশনটা কি, যে একটা মিথ্যা তথ্য ছড়ানো হয়েছে কাউকে হার্ম করার উদ্দেশ্যে এবং এটা ক্রিমিনালাইজ করা যায়। আচ্ছা, আর ম্যাল ইনফরমেশন কি? ম্যাল ইনফরমেশন হচ্ছে যে একটা সত্যি তথ্য আপনার ডিসিমিনেট করা হয়েছে, কিন্তু উদ্দেশ্য হচ্ছে টু ডু হার্ম, যে কারো একটা খুব ইন্টিমেট ছবি আমি ছড়িয়ে দিলাম, ছবিটা আসলে সত্য কিন্তু আসলে এটা তার হার্ম, রেপুটেশন হার্ম করার জন্য দেওয়া হলো, এটাও ক্রিমিনালাইজ করা যায়। কিন্তু ধরেন ম্যাল ইনফরমেশন, ধরেন কেউ একজন একটা মিথ্যা তথ্য ছড়িয়েছে কিন্তু আমি সেই লোকটাকে বিশ্বাস করি এবং মনে করেন যে সে লিখেছে যে অমুক একটা গাছের পাতা খেলে করোনা চলে যায়, তো আমি এটা পাবলিক মানে ইন্টারেস্টে আমি এটাকে সত্য বলে আমি এটাকে শেয়ার করলাম, যদিও ইনফরমেশনটা রং, কিন্তু আমার ইন্টেনশন ছিল ভালো, জনগণকে অ্যাওয়ার করার, আমি ওই ব্যক্তিকে যেহেতু বিলিভ করি আমি সেটাকে শেয়ার করেছি। তো এটাকে কি আমরা এখন ক্রিমিনালাইজ করবো কিনা? তো সব ধরনের এক্সপ্রেশন তো আসলে ক্রিমিনালাইজ করা যাবে না সাইবার স্পেসে। এখন আমরা যদি ধরেন ওয়ান সাইজ ফিটস অল করি তাহলে প্রবলেম। আবার ধরেন একাডেমিক সার্কেলে কিছু মজার মজার ডিবেট আছে, যেমন বলা হচ্ছে যে গুজব, হ্যাঁ গুজব আসলে ধরেন এটাকে ক্রিমিনালাইজ করা উচিত এটসেট্রা এটসেট্রা। আবার এই ধরনের আলোচনা আছে বিশেষত ধরেন এই যে সিরিয়ার সময় অথবা ইরানে অথবা বিভিন্ন ধরেন টুইটার রেভলিউশনের সময় ইরানে অথবা সিরিয়ার আসাদ সরকারের এগেনস্টে যেই অনলাইনে অথবা হংকং এ ধরেন ওদের যে রেজিমের এগেনস্টে ধরেন আন্দোলনে এটা বলা হচ্ছে যে অথরিটারিয়ান কোন রেজিম, হ্যাঁ মনে করেন যে আপনার সিরিয়া অথবা অনেকে বলার চেষ্টা করে যে রাশিয়া অথবা নর্থ কোরিয়া, ওইখানে আসলে জনগণের ইনফরমেশন কালেক্ট করার সোর্স খুব বেশি থাকে না, কারণ রেজিমটা হচ্ছে অথরিটারিয়ান, অনেক সময় ফ্যাসিস্ট রেজিমও হইতে পারে। তো জনগণের পক্ষে অ্যাকুরেট অথবা ট্রুথ তথ্য কালেক্ট করা কখনই পসিবল না, বাট অনুমানের উপর ভিত্তি করে জনগণ অনেক সময় অনেক তথ্য শেয়ার করতে পারে এবং বেশিরভাগ তথ্যগুলি হচ্ছে গুজব। তখন আবার গুজবে তখন ডাইমেনশনটাই পাল্টা যায়, তার মানে অথরিটারিয়ান রেজিমে মানে অনেক একাডেমিক এটাও বলার চেষ্টা করেন যে এখন উল্টো, যে গুজব অনেক সময় অথরিটারিয়ান রেজিমকে ভাঙতে সহায়তা করে, মানে এটাকে ডেমোক্রেসি আনতে সহায়তা করে। এই ধরনের মজার ডিবেটও আছে, ঠিক আছে। সো আবার গুজব কিন্তু মানুষের ক্ষতিও করছে, ফ্যাটাল, যে গুজবের কারণে কমিউনাল রায়ট দাঙ্গা হচ্ছে, এটাও হচ্ছে। যেমন রোহিঙ্গারা চলে আসছে, রোহিঙ্গাদের এগেইনস্টে হেড স্পিচ, গুজব অনেক কিছুই চলেছে মিয়ানমারে, সাইবার স্পেস গুলি আপনি দেখলেই বুঝবেন। সো এই যে নতুন বিষয়, তাহলে অধিকার কোনটাকে আমরা অধিকার হিসেবে ধরবো? তো এখানে আমি মনে করি ক্লাসিক অলওয়েজ গুড, মানে আমরা যে হাই আইডিয়াস গুলো ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস, আইসিসিপিআর, বাংলাদেশের কনস্টিটিউশনের যে আপনার মৌলিক অধিকারের ধারণাগুলো অথবা ফান্ডামেন্টাল প্রিন্সিপালস অফ স্টেট পলিসিস, এগুলোর উপর বেস করে সাইবার স্পেসকে হয়তো একটু
কাস্টমাইজ করা যেতে পারে, এবং এখানে ফ্লেক্সিবিলিটি রাখতে হবে, যেহেতু এটা আপনার বাউন্ডারি লেস কোন একটা মানে একটা স্পেস। আমি মনে করি যে আগে কথা বলতে দিতে হবে, মানে ফ্রিডম অফ এক্সপ্রেশনটা মনে করেন যে লেটস সে ফ্রিডম অফ এক্সপ্রেশন, কথা বলতে দিতে হবে। এটা যদি হার্মফুল হয় দেন আমরা হয়তো এটাকে টেক ডাউন করার চিন্তা ভাবনা করতে পারি, কারণ হার্মফুল কন্টেন্ট, তারপরে হচ্ছে মিথ্যা কন্টেন্ট, রিমার গুজব, আমি মনে করি যে এটাকে আপনার টেক ডাউন করা উচিত। কিন্তু একদমই যদি না বলতে দিই তখন আবার জিনিসটা হবে যে মানুষের যে বেসিক যে রাইট সেটাকে শুরুতেই ডিনাই করে দেওয়া হবে। সো আমার মনে হয় এখানে একটা চেকস এন্ড ব্যালেন্সের বিষয় আছে, যে রেগুলেশনটা আসলে মানে এটা আগে বলতে দিতে হবে অথবা রাইটসকে আগে ফ্যাসিলিটেট করতে হবে, তারপরে যদি কোনো ঝুঁকি সৃষ্টি হয় অথবা ধরেন আপনার হার্মের ব্যাপার চলে আসে তখন সেটাকে আপনার নানা ধরনের ওয়ে আছে। একটা হচ্ছে ক্রিমিনালাইজেশন। তো ক্রিমিনালাইজেশনের বাইরেও কিন্তু অনেক ধরনের রেগুলেটরি মেথড আছে। যেমন ধরেন আপনি কিন্তু কন্টেন্টটা টেক ডাউন করে দিতে পারেন, তার পোস্ট কমা দিতে পারেন, তার রিচকে রেস্ট্রিক্ট করে দিতে পারেন, ঠিক আছে? তবে সবসময় যে আমরা ওই ক্রিমিনাল লায়াবিলিটি ইম্পোজ করতে হবে এমন কোনো কথা নাই। আমরা কিন্তু টেকনিক্যাল মেজারমেন্টও কিন্তু নিতে পারি, ঠিক আছে? কারণ ক্রিমিনাল লায়াবিলিটি মানে কি, মানে এইটাকে আমি মনে করি যে ইট শুড বি দ্য লাস্ট রিসর্ট, এবং খুব সিভিয়ার এবং খুবই ধরেন গুরুতর কোনো বিষয়, তখন ক্রিমিনাল লায়াবিলিটি আপনি চিন্তা করতে পারেন। কিন্তু ওভারঅল জনগণের ক্ষেত্রে আমি মনে করি যে টেকনিক্যাল মেজার যেমন কন্টেন্ট চেক ডাউন, পোস্ট ইয়ে করে দেওয়া, সেটা একটা হতে পারে। আবার মাঝে মাঝে সিভিল লায়াবিলিটির বিষয় আছে, যেমন ধরেন কোনো সংবাদ মাধ্যম সে কোনো একটা ভুল ইনফরমেশন দিয়ে বসলো, তাহলে সেই সংবাদ মাধ্যমকে আপনি ধরেন ক্রিমিনালাইজ না করে তাকে ধরেন এক ধরনের ফাইন আপনি ইম্পোজ করলেন, একটা সিভিল লায়াবিলিটি দিলেন, অথবা মনে করেন যে তার কন্টেন্টকে টেক ডাউন করে দিলেন এবং সাথে একটা ওয়ার্নিং দিয়ে দিলেন, হ্যাঁ, তার এডিটোরিয়াল পলিসি কে রিফর্ম করতে বললেন। আমরা কিন্তু এই অ্যাপ্রোচ গুলিতে কিন্তু যাইতে পারি। তার মানে ইট শুড বি আ মিক্সড মেথড অফ ক্রিমিনাল পানিশমেন্ট, বাট মোর অন টেকনিক্যাল মেজার অ্যান্ড অলসো ইম্পোজিং অফ সিভিল লায়াবিলিটি। বরং আমি তো বলি যে ক্রিমিনাল লায়াবিলিটি দিকে যাওয়ারই দরকার নেই, আমরা যদি এফিসিয়েন্টলি টেকনিক্যাল মেজার গুলো ইম্পোজ করতে পারি এবং যদি আমি সিভিল লায়াবিলিটি দিতে পারি, আলটিমেটলি আমার কিন্তু ক্রিমিনাল সেন্টেন্সিং এর দিকে যাওয়া নাও লাগতে পারে। ধন্যবাদ স্যার। স্যার, আমরা তো এতক্ষণ শুনলাম যে অনলাইনে এবং অফলাইনে অধিকারের ধারণার ব্যাপারটা আসলে ঠিক কিরকম। এখন তো স্যার অনলাইনের আমরা সাইবার স্পেস বলেন, ডিজিটালাইজেশন বলেন, সব দিকে আরো এগিয়ে যাচ্ছি, এবং এর সাথে সাথে বিগ ডেটা, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এগুলো আমাদের নিত্যদিনের অংশ হয়ে গিয়েছে। তো এই যুগে এসে অধিকারের ধারণা, তারপরে সুরক্ষা প্রদান, এগুলোর কি মাত্রাগত কোনো পরিবর্তন হয়েছে বলে আপনি মনে করেন? অবশ্যই অবশ্যই, আমার মনে হয় এই ব্যাপারটা আমাদের সকলের সচেতন হওয়া উচিত। আমি একটা বইয়ের রেফারেন্স দিয়ে এই কথাটা বলবো এবং তাকেই কোট করে বলবো। এটা সোশানা জুবফ, উনি একটা বই লিখেছেন, দ্য এজ অফ সার্ভেলেন্স ক্যাপিটালিজম। এটা একটা ওয়ান্ডারফুল বুক। এটা মানে ব্যাপারটা হয়ে গেছে যে সাইবার স্পেস আসলে এখানে নিয়ন্ত্রণটা কিভাবে হচ্ছে এবং আমরা আসলে সেখানে কিভাবে ট্রিটেড হচ্ছি। মানে এখন যেটা হচ্ছে বলা হচ্ছে যে ডেটা ইজ দ্য নিউ অয়েল, মানে ওয়ার্ল্ডের সবচেয়ে মূল্যবান রিসোর্স ছিল অয়েল, যেটা নিয়ে আমরা অনেকগুলো যুদ্ধ দেখেছি, কলোনাইজেশন দেখেছি, অনেক কিছুই দেখেছি। বাট তার চেয়েও বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে পার্সোনাল ডেটা। আমার ডেটা দিয়ে অনেক কিছু করা সম্ভব, এবং সেই ডেটার মাধ্যমে আসলে আপনার পলিটিক্স থেকে শুরু করে ইকোনমি, কালচার, অনেক কিছু নিয়ন্ত্রণ করা পসিবল। একটা উদাহরণ দিয়ে বলি যে ইউএস প্রেসিডেন্সিয়াল ইলেকশন ব্যাক ইন 2016 কিভাবে ইউএস প্রেসিডেন্সিয়াল ইলেকশনকে প্রভাবিত করা হয়েছে। এটা একটা আপনার ক্যামব্রিজ অ্যানালিটিকা সফটওয়্যার, যেটা ইউএস ভোটারদের পার্সোনাল ডেটা সামহাউ সে নিয়েছিল একটা মজার ঘটনার মাধ্যমে। সো তবে সেটা ব্যবহার করে ইলেকশন এক ধরনের বলতে পারেন যে ম্যানিপুলেট করা, মানে চেষ্টা করা হয়েছিল যারা ইলেকশন ভোটার তাদের পারসেপশনকে মানে প্রভাবিত করার মাধ্যমে। তো এখানে যেটা হচ্ছে যে ক্যাপিটালিজম এক নতুন মাত্রা পেয়েছে। এটা এখন সাইবার স্পেসে সার্ভেলেন্স উপর বেসড করেছে, যে কনসিস্টেন্টলি আমাদের পার্সোনাল ডাটাগুলো নানাভাবেই নিয়ে নেওয়া হচ্ছে, আমরা চাই বা না চাই। বেশিরভাগ সময় আমরা দেখাচ্ছে আমরা নিজেরাই দিয়ে দিচ্ছি, আর থার্ড পার্টির মাধ্যমে অথবা অন্য কোনো ভাবে তো নেওয়া হচ্ছে। যেমন উদাহরণ দিয়ে বলি, আমি যদি আজকে খুঁজে বের করতে চাই সাইমুম কি করে, কোথায় যায়, এটা কিন্তু খুবই সহজ।
সাইমুম তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডলার দেখলেই বোঝা যাবে, অথবা ধরেন অথবা সাইমুমের ফ্রেন্ডরা কি করে সেটা তাদের মাধ্যমে সাইমুমের খোঁজ পাওয়া যাবে, সাইমুমের ক্রেডিট কার্ড, সাইমুমের ব্যাংকের তথ্য, তারপরে হচ্ছে এনআইডি তথ্য যদি কেউ নিয়ে নিতে পারে, এরকম নানাভাবে কিন্তু খুঁজে নেওয়া সম্ভব। সিসিটিভি ক্যামেরা, মানে আপনি কোনোভাবেই কিন্তু নজরদারির বাইরে না। আমি আমি যদি বলি যে আপনার যে আপনার 1984 যেই আপনার ইয়াটা জর্জ অরওয়েলের যে উপন্যাসটা, হ্যাঁ, যে আপনি প্যানোপ্টিকনের মধ্যে বাস করছি। প্যানোপ্টিকন বলতে বোঝাচ্ছে হচ্ছে একটা জেলখানা, মানে ষড়ভুজের মতো, এর মাঝখানে হচ্ছে একটা আইটা মানে চারদিকে ঘুরছে, 360 রোটেটিং করছে। সো আইটা সবসময় আমাদেরকে দেখছে। সো আপনি যেখানেই যান না কেন, ইউ আর ডিসকভারেবল, দেয়ার ইজ নো প্লেস টু হাইড। ঠিক আছে, এটাকে আমরা বলছি সর্বব্যাপী নজরদারি। তো এর ফলে যেটা হচ্ছে, আমাদের যে পার্সোনাল ডাটা সবসময় নিয়ে নেওয়া হচ্ছে। তার মানে আমি কোথায় যাই, কি করি না করি, সবকিছু কিন্তু এক্সট্রাক্টেড হচ্ছে। এখন প্রবলেমটা হচ্ছে যে এর মাধ্যমে আমার বিহেভিয়ারাল ডাটাটা নিয়ে নেওয়া হলো। সব ডাটা আসলে সবার দরকার নাই। মনে করেন ফেসবুক আমার সম্পর্কে যতগুলো ডাটা নিয়ে নিচ্ছে, অথবা গুগল আমার সম্পর্কে যতগুলো ডাটা নিয়ে নিচ্ছে, তার হয়তো 1% ফেসবুকের দরকার, গুগলের দরকার। তো বাকি 99% ডাটা কি করছে, এটা কিন্তু সে স্টোর করে দিচ্ছে। এটাকে সুসানা জুবফ বলছে যে বিহেভিয়ারাল সারপ্লাস বলছে। তার মানে এটা ভবিষ্যতে অন্য কোনো থার্ড পার্টি যার যেটা দরকার তার কাছে এটা বিক্রি করা হবে। দেখেন ক্যাপিটালিজমের মাত্রা, মানে আপনার যেটা না, ক্যাপিটালিজম একটা ব্যাখ্যা এরকম আছে যে আপনার যেটা না, মানে সবকিছু সর্বব্যাপী গ্রাস করে ফেলবে, আপনার সমস্ত কিছু নিয়ে নেওয়া। যেটা আমার দরকার নাই সেটাও আপনাকে কনজাম্পশন করা, অথবা যেটা দরকার নাই সেটাও নিয়ে নেওয়া। হ্যাঁ, প্রফিট ম্যাক্সিমাইজেশন এবং এটা ভোগের দিকে যাওয়া, এটা যেটা মানুষের বেসিক নেসেসিটি থেকে ভোগ, আরাম, আয়েশ, যেটা দরকার নাই, কিন্তু সেটার মাধ্যমে নতুন মার্কেট ক্রিয়েট করা। সেটা নতুন রূপ হচ্ছে যে আপনারা আমার সম্পর্কে অলমোস্ট অল দ্য ডাটা নিয়ে নেওয়া, নিয়ে মনে করেন ফেসবুকে যেটা দরকার মার্কেটিং পারপাসে সেটা রেখে দিবে। তো কারণ ভবিষ্যতে কোন একটা জুতার কোম্পানি বললো যে আমি বাংলাদেশে যারা থাকে তাদেরকে আমি জুতার অ্যাডভার্টাইজ দেখাইতে চাই, তো তখন ফেসবুক দেখবে যে কারা আসলে জুতা কিনে। নিশ্চয়ই একটা 2 বছরের বাচ্চা জুতা কিনবে না, অথবা ধরেন 70 বছরের একটা বৃদ্ধ জুতা কিনবে না। এটা ওই এজ রেঞ্জ আছে, এবং আবার ফিমেল মেলও মধ্যে পার্থক্য আছে। হ্যাঁ, আবার ধরেন ইয়াংরা বেশি জুতা কিনবে, আবার মধ্যবয়স্ক অথবা এল্ডাররা তারা কম কিনবে, এরকম নানা ধরনের ক্যাটাগরি আছে, তাই না? তো সেই ডাটাটা, হ্যাঁ, যে সাইমন মনে করেন কোন একটা সময় ফেসবুকে মনে করেন কোন একটা জুতার কোম্পানির পেজে লাইক দিয়েছিল, সেই ডাটাটা কিন্তু ফেসবুকের কাছে আছে। অথবা গুগল সার্চে হয়তো মনে করেন আমি অ্যাডিডাসের শু পছন্দ করি, সো অ্যাডিডাসের নতুন লেটেস্ট শু কি আছে সেটা আমি সার্চ দিয়েছিলাম, সো গুগলের কাছে কিন্তু সেই ডাটাটা আছে। সো ভবিষ্যতের ক্লায়েন্টের জন্য কিন্তু গুগলের কাছে অলরেডি ডাটাটা সারপ্লাস হয়ে আছে, সেইটা মনে করেন ভবিষ্যতে সে বিক্রি করলো। কার ডাটা? আমার ডাটা। সো আমার ডাটার উপর কিন্তু আমার কোনো অটোনমি নাই। সো রাইটস এর প্রথম কথা, রাইটস মানে কি? আপনাকে এক ধরনের অটোনমি দিবে, হ্যাঁ, আপনাকে এক ধরনের কন্ট্রোল দিবে, হ্যাঁ, যাতে মানে আপনার এগেইনস্টে সারা ওয়ার্ল্ডকে আপনি বলতে পারেন যে এটা আমার রাইট, তুমি আইসো না। হ্যাঁ, রাইট ইন রেম যদি আমি বলি, এভাবে চিন্তা করি যদি এখন, সেটা আপনার সাইবার স্পেসে নাই। সহজ কথা, এটা আপনার সেই অটোনমিটা নাই। এবং সার্ভেলেন্স ক্যাপিটালিজম আইসা আপনার যেই ডাটাটা তার দরকার না সেটাও সে স্টোর করে বসে আছে, কারণ ভবিষ্যতে সেই সারপ্লাস ডাটাটা দিয়ে ব্যবসা করবে। এবং এটাকে বলা হচ্ছে যে ভবিষ্যতের মার্কেটের জন্য এই ব্যবসাটা হচ্ছে। তো এটাকে সুসানা জুবফ বলছে বিহেভিয়ারাল ফিউচার মার্কেট, মানে যেই মার্কেট এখনো ক্রিয়েট হয় নাই কিন্তু সেটার কন্টেন্ট অলরেডি রয়ে গেছে। আপনি যেটা বুঝতে পারছেন যে সেই মার্কেটের মূলধন, মার্কেটই ক্রিয়েট হয় নাই কিন্তু মূলধন অলরেডি রয়ে গেছে। মানে এটা ইকোনমির ডাইমেনশনে পড়ছে না। মানে ইকোনমিতে কি আপনার মূলধন আছে, আপনার নতুন ডিমান্ড ক্রিয়েট হয়েছে, আপনি নতুন মার্কেট করলেন, হ্যাঁ, অথবা নতুন চাহিদা আছে, আপনার মূলধন আসছে, কিন্তু সবকিছু হওয়ার আগে মূলধনটা নিয়ে বসে আছে সে, তারপরে মার্কেট ক্রিয়েট করছে সেই মূলধনের আলোকে। তো এটা সম্পূর্ণ নিউ ডাইমেনশন। এবং এর ফলে কি হচ্ছে, আমাদের আবেগ, ব্যক্তিত্ব, আমাদের চিন্তা ভাবনা, আমাদের মানে ওয়ে অফ থিঙ্কিং, আমাদের সংস্কৃতি, আমাদের আশা আকাঙ্ক্ষা সবকিছু কিন্তু এক ধরনের নিয়ন্ত্রণ করা যাচ্ছে। এটা নিয়ন্ত্রণ করতে চায় এবং নাজিং এর এফেক্ট তো রয়েছে। সো এর ফলে যেটা হচ্ছে যে রাইটস দিয়ে আপনি আসলে এগুলোকে নিয়ন্ত্রণ করতে পারবেন না, কারণ রাইটস জিনিসটা তার অটোনমি হারিয়েছে সাইবার স্পেসে। বরং ইট ইজ দ্য টেকনোলজি যেটা আমাদেরকে নানাভাবে বিহেভ করছে, এবং নাজিং এর কারণে আমরা নিজেরা সেভাবে তাড়িত হচ্ছি। তাহলে এখন কি করতে পারি? এখন উদাহরণটা, তাহলে এখন সুসানা জুবফ আরো বলছেন যে এই যে ধরেন সামনের দিকে যেটা ঘটবে, আমাদেরকে এক ধরনের
পড়া বাস্তবতা নিয়ে যাবে। এই যে যেমন ধরেন মেটাভার্স, মানে ফেসবুক জি কোম্পানি এখন নাম চেঞ্জ করে তার মাদার কোম্পানি হলো মেটাভার্স। মেটাভার্স মানে কি? আপনি একটা এমন একটা জগতে বাস করবেন যেটাতে আপনি আপনার মতো করে ডিজাইন করে নেবেন। এটা আপনি ফিজিক্যাল স্পেসে না, সাইবার স্পেসে। মনে করেন আপনি কোনো একটা হলোগ্রাফিক কোনো ক্যামেরা অথবা ডিভাইস চোখে দিয়ে থাকবেন। তো ভবিষ্যতে কি হবে? ভবিষ্যতে হয়তো জিনিসটা এরকম হবে যে আমরা পার্কে মনে করেন যে আমরা বসে আছি, আমিও হাওয়া খাচ্ছি, আপনিও হাওয়া খাচ্ছেন, কিন্তু আপনার চোখে ধরেন গুগল অথবা স্যামসাং এর ধরেন যে স্মার্ট যেই গগল, আমার চোখেও সেরকম গুগল অথবা স্যামসাং এর স্মার্ট গগল। তা আমি দেখছি যে আমি পার্কে বসে নাই, আমি মনে করেন যে কোনো একটা সমুদ্রের পাশে বসে আছি। আর আপনি হয়তো দেখছেন, মনে করেন যে আপনি পাহাড় পছন্দ করেন, আপনি এভারেস্টের চূড়ায় বসে আছেন। আমি আপনি কিন্তু ফিজিক্যাল স্পেসে দুজনে কিন্তু সেম পার্ক এরিয়াতে বসে রিল্যাক্স করছি, কিন্তু আমার ওই গুগল গ্লাস অথবা হচ্ছে ওই স্যামসাং এর গ্লাস আমাকে দেখাচ্ছে আমি সমুদ্রে, আপনি ওইখানে। এরকম বাস্তবতায় আমরা পড়া বাস্তবতায় থাকবো। শুধু এইটাই না, ধরেন আমি রাস্তা দিয়ে হাঁটছি, গুগল গ্লাস আমাকে দেখালো যে ধরেন সাইমুমের পাস্ট ক্রিমিনাল রেকর্ড কি, ঠিক আছে, সাথে সাথে লাইভ গ্লাসে উঠে আসছে। অথবা সাইমুমের পার্সোনাল ইয়ে কি, অথবা মনে করেন রাস্তায় যেতে যেতে কাউকে পছন্দ হলো, হ্যাঁ, একটা ছেলে একটা মেয়েকে পছন্দ করলো, তো সেই মেয়ের ব্যাকগ্রাউন্ড অথবা সেই ছেলের ব্যাকগ্রাউন্ড গুগল গ্লাস দিয়ে দিচ্ছে এবং সেখানে কিন্তু ডিসিশন নিয়ে ফেলছে। ভবিষ্যতে ফিজিক্যাল স্পেসে তাদের মধ্যে একটা সম্পর্ক হইতে পারতো, সেটা অঙ্কুরেই বিনষ্ট করে দিচ্ছে হচ্ছে আপনার এটা। মনে করেন জাজের সামনে একটা অপরাধীকে হাজির করা হলো, জাজের কাছে অপরাধীর পাস্ট রেকর্ড প্লাস ফিউচারে সে কি অপরাধ করতে পারে সেটার একটা প্রবাবিলিটি এআই বিশ্লেষণে, মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে বিশ্লেষণের মাধ্যমে দিয়ে দেওয়া হলো। তা আপনি কি মনে করেন যে সেই জাজ কখনো নন বায়াস ডিসিশন নিতে পারবে? না, কারণ এটা অলরেডি ইউএসএ কোর্টে হয়ে গেছে যে তারা ওই বিভিন্ন পাস্ট ক্রিমিনাল রেকর্ডের উপর বেস করে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইউজ করে বোঝার চেষ্টা করেছে যে ফিউচারে এই ব্যক্তিটার ক্রাইম করার প্রবাবিলিটি কতটুকু। সো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দেখিয়েছে যে হোয়াইটদের যদি ঠিক সেম ঘটনা সেম টাইপের জন্য একটা হোয়াইট পার্সনের ক্রাইম করার প্রবাবিলিটি যদি হয় 20 থেকে 30%, সেম ঘটনার জন্য একটা ব্ল্যাককে দেখাচ্ছে 70 to 80%। এবং সেটার বেসিসে জাজ কি করে দিচ্ছে আপনার কনভিকশন, মানে ধরেন আইনে লেখা আছে যে 1 থেকে 3 বছর শাস্তি দেওয়া যাবে, তো জাজ ব্ল্যাকের জন্য দিয়ে দিচ্ছে 3 বছরের শাস্তি, আর মনে করেন হোয়াইটের জন্য দিয়ে দিচ্ছে 1 বছরের শাস্তি। তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইটসেলফ কিন্তু এক ধরনের আপনার রেসিজমের দিকে ঝুঁকে গেল, এবং এগুলি সম্পূর্ণ কিন্তু যে কনস্টিটিউশনের যে ফান্ডামেন্টাল প্রিন্সিপাল সেগুলির এগেইনস্টে। তার মানে আমার রাইটসকে কিন্তু প্রভাবিত করে ফেলছে, আমার বিহেভিয়ার প্যাটার্ন চেঞ্জ করে ফেলছে, আমার ওয়ে অফ থিঙ্কিং কে চেঞ্জ করে ফেলছে। তো এইটাই হচ্ছে সর্বব্যাপী যে সার্ভেলেন্স ক্যাপিটালিজম এবং ডাটা ড্রিভেন সোসাইটির সমস্যাটা, যে আমরা এখন মেটাভার্সের দিকে আগাচ্ছি। সেই মেটাভার্সে এক একজন এক এক রিয়েলিটি দেখবে, সবাই সেম রিয়েলিটি দেখবে না। একটা ন্যাশনাল কোনো একটা ইনসিডেন্ট হবে, একটা ন্যাশনাল মুভমেন্ট হবে, সেই ন্যাশনাল মুভমেন্টকে সব মানুষ একইভাবে দেখবে না, এক এক মানুষ এটাকে এক একভাবে দেখবে। এর ফলে কি হবে, যারা কর্তৃত্ববাদী সরকার, যারা অথরিটারিয়ান সরকার, যারা ফ্যাসিস্ট সরকার, তারা কিন্তু এক একজনকে এক এক ধরনের ন্যারেটিভ কন্ট্রোল করতে পারবে। তখন যে জনগণের কনসেনসাস, একটা আকাঙ্ক্ষা, সেই জায়গাটা ভেঙে যাবে। মনে করেন যে আমরা মুক্তিযুদ্ধের সময়, মানে আপনি জিনিসটা এভাবে চিন্তা করেন যে মুক্তিযুদ্ধের সময় একটা ভাষণ, হ্যাঁ, 7ই মার্চের রেস কোর্সে একটা ভাষণ জনগণকে কি করে দিয়েছে, উজ্জীবিত করে দিয়েছে, ঠিক আছে। এখন থ্যাঙ্কস গড যে ওই সময় মেটাভার্স ছিল না। ধরেন এই 7ই মার্চের ভাষণটা আপনি মেটাভার্সে দেখছেন, মনে করেন ফেসবুকে দেখেছেন অথবা লাইভ স্ট্রিমিং দেখেছেন। এখন ফেসবুক চাইলেই কিন্তু এটাকে নানাভাবে উপস্থাপন করতে পারে, তখন এক এক মানুষের কাছে কিন্তু এক এক ধরনের এটার মানে দোতনা সৃষ্টি করবে, এক এক ধরনের পার্সপেক্টিভ সৃষ্টি করবে। তখন তো আপনার ধরেন এই যে দেশ স্বাধীন করার আকাঙ্ক্ষা, এই যে জনগণের আকাঙ্ক্ষা, কনসেনসাস, এক ধরনের গণজাগরণ, সেই জিনিসটা তো অঙ্কুরেই বিনষ্ট হয়ে যাবে। ঠিক আছে। সো রাইটসটাকে আলটিমেটলি রাইটসের ধারণা এভাবে বদলে গেছে, আমাদের হিউম্যান অটোনমি আর নাই। সব মূল জায়গাটা তাহলে শেষ, এই জায়গাটাকে সামারাইজ করি। হিউম্যান অটোনমি যেহেতু নাই, সেহেতু আমার রাইটস ডিসকোর্স দিয়ে আসলে খুব বেশি আমি আগাতে পারছি না। এখানে টেকনোলজি আমার সেই জায়গাটা দখল করে নিয়েছে। সো এখানে আমাদের উল্টো ইয়ে করতে হবে যে টেকনোলজিকে কিভাবে নিয়ন্ত্রণ করা যায়, সেটা আমরা যদি অফলাইনে কোনো মেকানিজম যদি রাষ্ট্রগুলো দেয়, সেটা নিয়ে আমরা চিন্তা করতে পারি। ধন্যবাদ। ধন্যবাদ স্যার। স্যার, আলোচনার এক পর্যায়ে আপনি বলছিলেন যে যে প্ল্যাটফর্মগুলো আছে, যেমন উদাহরণের জন্য বলা যায় ফেসবুক, কেউ বলতে পারবে না এটা আমেরিকার ফেসবুক বা ইউরোপের ফেসবুক।
কোনো নির্দিষ্ট দেশ হিসেবে এটার জুরিসডিকশনটা আসে না। সেই সূত্রে স্যার আমার পরবর্তী প্রশ্ন, তার উপর আপনি শোষণা যুবককেও রেফার করেছেন। তার যে বইটার কথা আপনি বলেছেন ওই বই একটা ধাঁধা উপস্থাপন করা হয়েছে যে কিভাবে ইন্টারনেটের উপর বেসরকারি কোম্পানি আর সরকারি নিয়ন্ত্রণ আর প্রভাব মিলেমিশে এক হয়ে যায়। তো আমরা যেটা নিয়ে কথা বলছিলাম স্যার, এই প্রেক্ষিতেই আপনার কাছ থেকে জানতে চাই যে ইন্টারনেটটা আসলে তাহলে নিয়ন্ত্রণ করে কে, আর ইন্টারনেটে আমরা যারা নেটিজেন আছি আমরা কাদের দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছি? আচ্ছা, ধন্যবাদ। আমরা কাদের দ্বারা নিয়ন্ত্রণ হচ্ছি, এখানে আমি আরো দুটো রেফারেন্স দিব। আমি নিজেও নোট ডাউন করে রেখেছি। আমি মনে করি দুটো বই, তিনটা বইয়ের নাম বলবো, এগুলো আমাদের একটু সবার পড়া উচিত, মানে কারণ ইন্টারনেটের অবস্থাটা বোঝার জন্য। একটা তো অবশ্যই জর্জ অরওয়েল, যেটা 1949 সালে উনি 1984 নামে একটা বই লিখেছেন। হ্যাঁ, কিন্তু এটা আসলে উনি ইন্টারনেটকে মাথায় লিখে কিন্তু লেখেন না, কিন্তু মজার ব্যাপারে ইন্টারনেটের কনটেক্সটটা কিন্তু এটার সাথে মিলে গেছে। জি। এর আগে আরেকটা বই ছিল, সেটা হচ্ছে অলডাস হাক্সলি। ওনার আরেকটা বইটা হচ্ছে, বইটার টাইটেল হচ্ছে ব্রেভ নিউ ওয়ার্ল্ড। হ্যাঁ, সেটা হচ্ছে 1932 সালে উনি এটা করেছে। সো জর্জ অরওয়েলের বইয়ের কন্টেন্টটা কি, যে সর্বব্যাপী নজরদারি, প্যানোপটিকন আমাদেরকে নজরদারি করছে। সো এর মাধ্যমে আমরা কি করছি, মানে কর্তৃত্বপরায়ণ রাষ্ট্রগুলো নজরদারি করার মাধ্যমে আমাদেরকে নিয়ন্ত্রণ করছে। কিন্তু ব্রেভ নিউ ওয়ার্ল্ডে বলা হচ্ছে যে, ইন্টারেস্টিং, ওটা আরো আগের বই, জর্জ অরওয়েলের আগের বই, সেখানে বলা হচ্ছে যে, সরি ফর দ্য নয়েজ, সেটা হচ্ছে যে অলডাস হাক্সলি বলছে যে বরং উল্টো কর্তৃত্ববাদী সরকাররা যেটা করতে পারে, জনগণকে নানা ধরনের নতুন নতুন কন্টেন্ট দিয়ে ভুলিয়ে রাখবে। এবং এর ফলে কি হবে, যে ধরেন আজকে এই ইস্যু, কালকে ওই ইস্যু, পরশুদিন ওই ইস্যু, আপনি এক একটা ইস্যুর ফ্লাডে মানে আপনি ভেসে যাবেন। হ্যাঁ, ইনফরমেশন ফ্লাডে। হ্যাঁ, যে আপনি গত সপ্তাহে যে ইস্যু ছিল সেটা আপনি এই সপ্তাহে আর ফলো করছেন না, কারণ এই সপ্তাহে নতুন ইস্যু চলে আসছে। এর ফলে কি হবে, যে আপনাকে নতুন ইস্যুর মাধ্যমে আপনি নতুন ভাবে আনন্দ পাচ্ছেন, নতুন ধরনের এঙ্গেজমেন্ট হচ্ছে। হ্যাঁ, জনগণের ফোকাসটা সরায় নিচ্ছেন, এবং আপনার একা থাকার যে সময়টা সেটা লিমিটেড করে নেওয়া হবে, মানে আপনাকে একা থাকতে দেওয়া হবে না। কারণ মানুষ একা থাকলে অনেকভাবেই নিজের মতো করে চিন্তা করে। হ্যাঁ, নিজের মতো করে লিমিটেড, মানে তার মতো করে অটোনমিটাকে সে আপনার মানে চিন্তা করার চেষ্টা করতে পারে। হ্যাঁ, আপনি সলিটিউড বলে একটা জিনিস আছে, যে আপনি কোন একটা বিষয় উপলব্ধি করবেন, এটা কিন্তু আপনি একা চিন্তা না করলে কিন্তু হবে না। কারণ অনেকের মধ্যে থাকলে আপনি এক ধরনের চিন্তা করবেন, একা থাকলে আপনি আরেক ধরনের। সো এই সাইবার স্পেস কিন্তু আপনাকে আমাকে একা থাকতে দিচ্ছে না, বরং সে আপনাকে কন্টেন্ট দিয়ে এমন ভাবে ভুলিয়ে রাখছে যে আপনি সেটাতেই আপনি ব্যস্ত থাকছেন, আপনি নিজের মতো করে কোনো মানে মূল্যবোধ গড়ে উঠছে না। এবং থার্ড হচ্ছে যে এর ফলে কি হচ্ছে, আপনার চিন্তা এবং সমালোচনা করার ক্ষমতা লোপ পাচ্ছে, যেটা খুবই দরকার। আপনি অথরিটারিয়ান রেজিম, ফ্যাসিস্ট রেজিমকে আপনি যে ক্রিটিক্যাল কোশ্চেন গুলো করবেন, সমালোচনা করবেন, সেই সমালোচনা করার জায়গাটা কোথায়? এই যে একজন আমাদের দর্শক একজন প্রশ্ন করেন যে আমরা কি আমাদের সভরেনিটি কি লস করেছি কিনা, আমি তো বলবো হ্যাঁ। কেন? কারণ আপনার উপর তো আপনার কন্ট্রোল নাই, আপনার চিন্তা করার সময় নাই, আপনাকে সবসময় ভুলিয়ে ভালিয়ে রাখা হচ্ছে। বরং আপনাকে নতুন নতুন কন্টেন্ট, হ্যাঁ, আজকে এইটা কালকে ওইটা, আপনাকে ইনফরমেশন আপনার রেস্ট্রিক্ট করবে না, বরং ইনফরমেশন দিয়ে এমন ভাবে ভাসিয়ে দেওয়া হবে যে আপনি মনে করবেন আমার তো রাইট টু ইনফরমেশন আছে, আমার তো ফ্রিডম অফ এক্সপ্রেশন আছে, কিন্তু আপনি যে তার স্রোতে গা ভাসিয়ে দিচ্ছেন, আপনার নিজের যে ইয়ে করার ক্ষমতাটা চলে গেছে, চিন্তা এবং সমালোচনা করার ক্ষমতা চলে গেছে, সেটা নিয়ে কিন্তু আমরা ইয়ে করতে পারছি না। সো আমরা একটা ফিল্টার বাবলের মধ্যে, এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এসে জিনিসটাকে আরো বিপদ বাড়ায় দিল। কি হবে? আমরা সেটাকে বলি হচ্ছে, অনেকে বলে ফিল্টার বাবল, অনেকে বলে ইনফরমেশনাল বাবল, অথবা অনেকে এটাকে ইকো চেম্বার বলে। মানে কি, ধরেন আমার ফেসবুকে 5,000 ফ্রেন্ড আছে, কিন্তু সবার কিন্তু নিউজ ফিড আমাকে দেখায় না। আমি ঠিক যাদের পোস্টের নিয়মিত লাইক দিই তাদের নিউজ ফিড গুলি কিন্তু আমার কাছে আসে। মানে আপনার আমার পক্ষে কিন্তু কখনোই সম্ভব না, আমার নিজের পক্ষেও সম্ভব না যে আমি নিজে 50টার বেশি পোস্ট আমার পক্ষে পড়া সম্ভব না এক বসাতে। হ্যাঁ, অনেকে হয়তো সুপার হিউম্যান হইতে পারে, 200-300টা পড়তে পারে, কিন্তু 5,000টা কখনোই সম্ভব না। কিন্তু এর ফলে কি হয়, ধরেন 50টা পোস্ট পড়ার পরই কিন্তু আমি আখিরাত, মারেফাত, তরিকত, হাকিকত, দুনিয়া, পরকাল সবকিছু নিয়ে ডিসিশন নিয়ে ফেলি। ডিসিশন নিয়ে মোস্ট লাইকলি হয়তো আমি নিজেও একটা স্ট্যাটাস দিয়ে দেই। এটা আবার আরেকজনকে কিন্তু সেভাবে ইয়ে করে, কিন্তু আমার কিন্তু ইনফরমেশন সোর্স কিন্তু সেই 50 জন। তো আমি কিন্তু একটা বাবলের মধ্যে আছি, ঠিক আছে? এবং এটা ঠিক করে দেয় যে এটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সই ঠিক করে দিচ্ছে যে আমি কোন ইনফরমেশন রিসিভ করবো আর কোনটা রিসিভ করবো না। তার মানে এই 50 জনের চিন্তা ভাবনা ধরন আরেক, আবার মেহেরবা সাবরিন তার সার্কেলের ফ্রেন্ডদের ইনফরমেশনটা পাচ্ছে,
হ্যাঁ, সো আমরা কিন্তু সেম প্ল্যাটফর্ম ইউজ করছি, কিন্তু আমার চিন্তা ভাবনা করার ধরন এবং মেহের বা সাবরিনের চিন্তা করার ধরন কিন্তু আলাদা হয়ে যাইতেই পারে, হয়ে যেতে পারে। তো এই যে ফিল্টার বাবলের ফলে কি হচ্ছে, জাতীয় পর্যায়ে আমরা কিন্তু কোনো ধরনের কনসেনসাস ক্রিয়েট না হওয়ার কারণে আমরা আমাদের সভারেনিটি, হিউম্যান অটোনমি হারিয়েছি। হিউম্যান অটোনমি হারানোর ফলে আমরা আমাদের ন্যাশনালি জনগণের যে সভারেনিটি সেটাকে আমরা হারিয়েছি। এবং এর একটা উদাহরণ দিয়ে বলি, এই যে টুইটার রেভলিউশন হইলো, অথবা আরেকটা বইয়ের ইয়ে বলি যে দ্য নেট ডিলিউশন, ইভজেনি মরোজভের খুব ইন্টারেস্টিং বই। যেমন উনি রাশিয়ান কনটেক্সটে এই বইটা লিখেছেন যে রাশিয়ান গভর্নমেন্ট ইনফরমেশনকে ইয়া করে না, আপনার কার্টেল না করে, বরং উল্টো ইনফরমেশনকে পাস হতে দেয়, কনজাম করতে দেয়, কারণ এর মাধ্যমে আপনার সম্পর্কে সবচেয়ে বেশি তথ্য সে পায়। আপনার তথ্য কার্টেল যদি করে দেওয়া হয় আপনার সবাই কম তথ্য পাবে, বরং আপনাকে বলতে দেওয়া হোক, ইন্টারনেটে যত ইচ্ছা অ্যাক্সেস করতে দেওয়া হোক, কিন্তু তাদের পোর্টালের মাধ্যমে। যেমন চায়নার মতো, আপনি চায়নাতে ফেসবুক অথবা অনেক কিছু ইউজ করতে পারবেন না, কিন্তু ফেসবুকের প্যারালাল কিন্তু তাদের নিজস্ব প্ল্যাটফর্ম আছে। মানে আলটিমেটলি কিন্তু আপনি ফেসবুকের মতো সার্ভিস পাচ্ছেন, আপনি অনলাইনে কেনাকাটা করতে পারছেন, কিন্তু সবই চাইনিজ গভর্নমেন্টের তৈরি করা প্ল্যাটফর্মের মাধ্যমে। এর ফলে কি হচ্ছে, আপনাকে ধরেন 50 বছর আগে আপনাকে সার্ভেল করা যতটুকু সহজ ছিল তার চেয়ে অনেক বেশি সহজ এখন, বরং উল্টো চাইনিজ গভর্নমেন্ট একটা চাইনিজ ব্যক্তি সম্পর্কে যতটুকু জানে, রাশিয়ান গভর্নমেন্ট একটা রাশিয়ান ব্যক্তি সম্পর্কে যতটুকু জানে, তার পরিবারের লোকজনও তার সম্পর্কে এত জানে না। ব্যাপারটা অনেকটা এরকম। অথবা গুগল আপনার আমার সম্পর্কে যতটুকু জানে, আমার বাবা মা, আমার ওয়াইফ আমার সম্পর্কে ততটুকু নাও জানতে পারে। এটা হচ্ছে রিয়েলিটি। তো এটার ফলে কি হচ্ছে, টেক প্ল্যাটফর্ম গুলো এনরমাসলি আপনার ইয়া হয়ে গেছে, প্রভাবশালী হয়ে গেছে, এবং তারা চাইলে নানাভাবেই আমাকে আপনাকে কন্ট্রোল করতে পারে, এবং আমাকে আপনাকে কন্ট্রোল করার মাধ্যমে আলটিমেটলি আমার সোসাইটিকে কন্ট্রোল করতে পারে। আমার সোসাইটিকে কন্ট্রোল করা মানে হচ্ছে আমরা পলিটিক্স, পলিটিক্যাল ইকোনমি, আমার কালচার, এগুলোকে নিয়ন্ত্রণ করতে পারে, এবং সেখানে স্টেটের সভারেনিটিটা ফেড হয়ে যায়। স্টেটের সভারেনিটিটা ফেড হয়ে যায়। যেমন একটা রাইট নাও আপনি দেখেন ইরানের অবস্থাটা দেখেন, আপনি এর আগে অরেঞ্জ রেভলিউশন দেখেন, হংকং এর দিকে দেখেন, আপনি টুইটার রেভলিউশন কথা চিন্তা করেন, সবকিছু, অথবা অ্যারাব স্প্রিং এর কথাই চিন্তা করেন। ঠিক আছে, অ্যারাব স্প্রিং হয়েছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, অনেক ধরনের তথ্য স্ট্রিম হয়েছে। গণতন্ত্র কি এসেছে? মানুষের মুক্তি কি এসেছে? ইজিপ্ট তো আরো বেশি আগের চেয়ে আরো খারাপ অথরিটারিয়ান রেজিমের মধ্যে পড়ে গিয়েছে, যদিও বলা হয় যে ফেসবুক রেভলিউশনের মাধ্যমে ইজিপ্টের আপনার হোসনি মুবারকের পতন হয়েছিল। তো লাভটা কি হয়েছে? জনগণের অটোনমি কিন্তু শেষ পর্যন্ত হয়নি, বরং আরো খারাপ, এখন মার্শাল রেজিমের মধ্যে চলে গেছে তারা। তো এইটাই। তো দিন শেষে কি হচ্ছে যে সোশ্যাল মিডিয়ার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ঠিক যেভাবে আমাদেরকে ড্রিভেন করবে, আমরা সেই পোস্টগুলি দেখবো, সেই পোস্টগুলির মাধ্যমে সেভাবেই আমরা রিয়েক্ট করব। তো দেখা যাবে যে সাউথ এশিয়ার লোকজন একভাবে চিন্তা করছে, তো নর্থ আমেরিকার লোকজন আরেকভাবে চিন্তা করছে। তখন এই যদি ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস এই 2022 সালে এসে যদি আমরা ইয়া করতাম, ডিফাইন করতাম, তাহলে দেখতেন যে এটা আর হইতো না। কারণ হচ্ছে, কারণ নর্থ আমেরিকার লোকজন এভাবে চিন্তা করে, এক জিনিস দেখে, এক ইনফরমেশন বাবলে অথবা ইকো চেম্বারে বসবাস করে। ল্যাটিন আমেরিকার লোকজন আরেক ইনফরমেশন বাবলে ইয়ে করে, সাউথ এশিয়ার লোকজন আরেক ইনফরমেশন বাবলে ইয়ে করে। তো আমাদের ভীষণ আগের থেকে ন্যারো হয়ে গেছে। আপাতত এটুকুই। ধন্যবাদ স্যার। আপনার এই যে ইনফরমেশন বাবলের যে ধারণাটা আপনি দিলেন, সেখান থেকে আসলে আমার পরবর্তী প্রশ্ন, যদিও এটা আসলে আপনি বলেছেন প্রথমে যে এগুলো নিয়ে দ্বিমত প্রকাশের সুযোগ আছে বা বিভিন্ন ধরনের মতামত আমরা দেখতে পাই, তবু আপনি যেহেতু ব্যাপারে বিশেষজ্ঞ, আপনার কাছ থেকে আবারও জানতে চাই যে আমরা তো শুধু ফেসবুক না স্যার, অনেকগুলো ভার্চুয়াল প্ল্যাটফর্ম ব্যবহার করি। যেমন আমি কেনাকাটার জন্য হয়তো বা একটা ওয়েবসাইট ব্যবহার করছি, আমার সামাজিক যোগাযোগের জন্য আর একটা প্ল্যাটফর্ম ব্যবহার করছি। তো এই যে বিভিন্ন ধরনের ভার্চুয়াল প্ল্যাটফর্ম, এরা কি দিন শেষে আমাদেরকে নিয়ন্ত্রণ করছে? আর যদি করেই থাকে, কারণ মানে আমি আপনার আগে স্যার একটু বলে নেই, কিছু কিছু ক্ষেত্রে আমার মনে হয় এটা করে। এবং আমি যদি আমার ব্যক্তিগত একটা মতামত এখানে দিতে পারি, স্যার এখানে তো অবশ্যই দর্শকরাও মতামত এবং প্রশ্ন রাখবেন, তো সেই সুবাদে আমারও একটা ছোট্ট মতামত, যে আপনি স্যার একদম প্রথমে যেটা বলছিলেন যে আমরা সুপার শপে গেলে যেভাবে বাজার করে ফেরত আসি, সবসময় লাক্সারি আইটেমস আমাদের সামনে এমন ভাবে রাখা হয় যেন প্রবাবিলিটিটা বেড়ে যায় যে আমরা ওটা কিনবো। আপনার কথা শুনতে শুনতে স্যার আমি চিন্তা করছি আপনার একটা প্রশ্ন করব। অনলাইনে আমি যখন কেনাকাটা করি, যদি বাসা আসতে দেরি হয়ে যায়, সময় না পাই, তো আমি ওই চাল ডাল ডিম এগুলো অনলাইনেও মাঝে মধ্যে কিনি, এবং তখন আমি সবসময় খেয়াল করে দেখেছি যে প্রথমেই থাকে একটু লাক্সারি আইটেম গুলো, যেগুলো হয়তো বা আমি রোজ রোজ কিনবো না, সপ্তাহে একবার বা মাসে একবার কিনবো। তো তারপরে আমি যখন আবার কার্টে নিয়ে যদি আমি বাই এনি চান্স ব্যাক করি যে অন্য কিছু মিস করেছি কিনা, তখন কিন্তু আবার ওই প্রোডাক্টগুলো আমার সামনে চলে আসছে এবং হয়তো বা কিছু একটা নিয়েও ফেলছি।
তো স্যার এখান থেকে আমার প্রশ্ন যে আসলে নিয়ন্ত্রণ করছে কিনা ভার্চুয়াল প্ল্যাটফর্মগুলো আমাদেরকে, আর যদি করে থাকে তাহলে ডিজিটাল সাংবিধানিকতাবাদের আলোকে এর কোনো প্রতিকার কি আমাদের আছে স্যার? জি, থ্যাংক ইউ। একটা উদাহরণ দেই, ধরেন এটা তো খুবই কমন প্র্যাকটিস, যারা অনলাইনে বিজনেস করেন, অথবা বিজনেস না, মনে করেন যে কি একটা ওয়েবসাইট আছে, নানা জি বিষয় হতে পারে, এটা গবেষণামূলক ওয়েবসাইট হতে পারে, অন্য কোনো বিষয় ওয়েবসাইট হতে পারে। ওনারা কি করেন, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। হ্যাঁ, এটা তো শুনেছেন, এটা কম বেশি আমরা অনেকেই পরিচিত। এর মানে জি কি? মানে হচ্ছে আমি গুগল সার্চে যদি লিখি যে মনে করেন যে সাংবিধানিকতাবাদ, ঠিক আছে, এটা নিয়ে আমি পড়তে চাই, তা আমাকে মনে করেন যে 1 লাখ পেজের সে ইয়া দিবে, হুম অথবা মনে করেন 1 লাখ না হলেও অ্যাটলিস্ট 10-15 হাজার পেজের সে সার্চ রেজাল্ট দিবে। বাজিয়ে হ্যাঁ তো প্রথম যে 50 বা 100 যেটা আসবে, সেটা ডিপেন্ড করবে হচ্ছে যে যত বেশি ভালো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন করতে পারে, সেই 10,000-এর লিস্টের মধ্যে তার ওয়েবসাইটের লিঙ্কটা সবার প্রথমে হবে। সেম কথা যারা অনলাইনে বিজনেস করে তাদের ক্ষেত্রে অবশ্যই তো আমি চাবো যে মনে করেন কেউ একটা প্রোডাক্ট খুঁজছে, মনে করেন কেউ একটা শু কিনতে চায়, তো শু এর তো সারা ওয়ার্ল্ডে অনেক কোম্পানি আছে, এখন কোন কোম্পানি শু এর অ্যাডভার্টাইজমেন্টটা অথবা ওয়েবসাইটটা প্রথমে আসবে সার্চ দেওয়ার পরে, এটা তো অবশ্যই সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের বিষয়। তো এটা একটা শুনতে একটা টেকনিক্যাল টার্ম মনে হচ্ছে, একটা বাণিজ্যিক টার্ম মনে হচ্ছে, কিন্তু এটা মানে কি? মানে হচ্ছে যে আসলে এখানে মানে যে যত বেশি কারিগরি দিক ফলাইতে পারবে, প্রভাব ফলাইতে পারবে, সে তত বেশি আপনার সামনে প্রেজেন্টেবল হবে এবং আপনি তার প্রোডাক্টই কিনবেন। এখন আপনি তো নিশ্চয়ই 200-300 পেজ পরে যে আপনি নিশ্চয়ই অন্য কোনো ওয়েবসাইট থেকে কিনেন নাই, প্রথম 50টা অথবা 100টা পেজেই মোস্ট লাইকলি যা দেখা যাচ্ছে সেখান থেকেই তো আমি আমি আপনি হয়তো সেটা সিলেক্ট করেছেন, আমি নিজে সিলেক্ট করেছি, আপনি কি করেছেন কিনা জানি না, বাট মোস্ট লাইকলি জিনিসটা এরকমই ঘটে। জি তো এই যে তার মানে কি, এখানেই তো স্পষ্ট উদাহরণ যে একটা টেকনিক সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, কিন্তু এটা আমার বিহেভিয়ারকে নানাভাবে, চয়েসকে, আমার বিহেভিয়ারকে রেগুলেট করছে, এর মাধ্যমে ইকোনমিটাকেও রেগুলেট করছে। একটা কোম্পানি এনরমাসলি রিচ হচ্ছে, একটা কোম্পানি রিচ হচ্ছে না। তারপরে যখন এই যে ফেসবুকে অনেকে অ্যাড দেয়, অ্যাড দেওয়ার প্রশ্নটা কেন আসলো? হ্যাঁ, কারণ হচ্ছে আপনি রিচ করতে চান। এখন আজকাল শোনা যাচ্ছে, এই অভিযোগ পাওয়া যাচ্ছে, অনেকে এই প্রশ্ন তুলছেন যে আমার পেজের রিচ কমিয়ে দেওয়া হচ্ছে, তো অনেকে এটা আবার ইয়া দিচ্ছে, সলিউশন হিসেবে বলছে যে টাকা দিয়ে পেজ বুস্ট আপ করো তাহলে যাবে। কারণ আপনি এথিক্যাল জায়গাটা চিন্তা করেন, মানে ফেসবুকের কাছে আমি টাকা দিব, তারপরে সে বুস্ট আপ করবে এবং সে আমার ডিফাইন করা ক্যাটাগরির লোকজনের কাছে সে পৌঁছাবে। তা আপনার কি মনে হয় যে এইটা ধরেন কোন একটা ফ্রি অ্যান্ড ফেয়ার প্রসেস? আমি যদি কনস্টিটিউশনাল প্রিন্সিপালস থেকে চিন্তা করি যে ইকুয়ালিটি বিফোর ল, রাইট টু ইনফরমেশন, ইকুয়াল অ্যাক্সেস, হ্যাঁ, মানে এই জিনিসগুলোর সাথে কি খাপ খায় কিনা, কনস্টিটিউশনাল এই প্রিন্সিপালগুলোর সাথে কি খাপ খায় কিনা, ব্যাপারটা তা না। তার মানে এটা আসলে নানাভাবেই আপনার কারিগরি এবং হচ্ছে অর্থনৈতিক দিক চিন্তা ভাবনা করে আমার আপনার চয়েসটাকে আপনার ম্যানিপুলেট করা। আমি এই জিনিসটাকে ম্যানিপুলেট শব্দটা ইচ্ছে করে ইউজ করছি, কারণ এর বাইরে আমি জিনিসটাকে ইয়ে করছি না। এবং ফেসবুকের রেভিনিউটা এভাবেই আসছে। তো এটা শুধু ফেসবুক না, মানে যে কোনো আপনার অনলাইন যেই প্ল্যাটফর্ম তাদের ক্ষেত্রে ব্যাপারটা ওরকমই। তার মানে তার এটা রিয়েল প্রবলেম, কারণ তার রেভিনিউ কালেক্ট করতে হবে, তাকে টিকতে হবে, তার সাস্টেনেবল মডেল এটা। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, আমি এটা গণতান্ত্রিক আন্দোলন ফেসবুক বেসড করবো কিনা, আমি জিনিসটাকে উল্টাভাবে এভাবে বলি, অথবা জনগণকে কনসেনসাস তৈরি করার বিষয়টা আমি কি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম অথবা অনলাইন প্ল্যাটফর্মে করবো কিনা, নাকি আসলে আমার অফলাইন দিকটাও সমান গুরুত্বপূর্ণ। একটা ন্যাশনাল কোন একটা ডিবেট, আমি বুঝতে পারছি যে অনলাইনে রিচ করাটা খুব সহজ, কিন্তু এটাই আমার একমাত্র মাধ্যম হবে কিনা। যদি মাধ্যম হয়ে থাকে, আমি কিন্তু দিন শেষে যিনি প্ল্যাটফর্ম ওনার, তার যে কোডিং এবং তার যে ডিজাইন, সেটা সাবজেক্ট কিন্তু আমি হয়ে যাচ্ছি, আমার অটোনমিটা কিন্তু সেখানে থাকতে পারছে না। এখন ডিজিটাল কনস্টিটিউশনালিজমটা এখানে কি করতে পারে? এখন প্রশ্ন হচ্ছে, সুপার ন্যাশনাল এন্টিটি গুলো, বড় বড় টেক প্ল্যাটফর্ম গুলো, এগুলোকে যদি এই যে বিজনেসে যদি নেমে যায়, হ্যাঁ, এরিয়া যদি মনে করেন যে আপনি মনে করেন যে গণতান্ত্রিক কোন একটা মূল্যবোধ নিয়ে কথা বলতে চান, আপনার পেজকে ফেসবুক বুস্ট আপ করতে হবে, না হলে বেশি লোকের কাছে রিচ করবে না। মানে আপনি একটা গণতান্ত্রিক মূল্যবোধ নিয়ে কথা বলতে চান, এটার জন্য ফেসবুকে টাকা দিতে হবে, যেটা বুস্ট আপ করে, তো এটা এথিক্যাল দিক থেকে আমি মনে করি যে এথিক্যাল না। তো এখন প্রবলেমটা হচ্ছে এখানে রাষ্ট্রগুলো কি করতে পারে। এখনো আমাদের ইউএন বেসড যে অধিকারের যে ধারণাটা, সেটা বড় একটা লুপহোল হচ্ছে যে রাইট উইদাউট রেমেডি।
মানে আমি যদি এটা জিনিসটা এভাবে বলি, মানে ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস দিয়ে আইসিসিপিআর দিয়ে রাইটস কে ঠিকই ডিফাইন করেছে, কিন্তু মনে করেন যে আপনি স্টেটলেস পারসন, আপনার রাইট কে ইমপ্লিমেন্ট করবে এটা কোনো অ্যান্সার নাই, কারণ এটা স্টেটের উপর ছেড়ে দিয়েছে আপনার রাইট কে ইমপ্লিমেন্ট করার জন্য। এবং এটা ইউএন এর একটা সবচেয়ে বড় দুর্বলতা, এবং এটা ইচ্ছে করে দুর্বলতা আমি মনে করি করা হয়েছে, এবং 5 জন মোরালের হাতে এটার কোয়ার্সিভ পাওয়ারটা দিয়ে দেওয়া হয়েছে, যে সিকিউরিটি কাউন্সিলের ভেটো পাওয়ার আছে তাদের হাতে, ঠিক আছে। সো আলটিমেটলি ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস তো আইসিসিপিআর আপনার রাইটস আছে, কিন্তু রাইটস এর কোনো রেমেডি নাই। এই রোহিঙ্গাদের কথাই চিন্তা করেন, আর মিয়ানমার গভর্নমেন্টকে কে বলবে আমরা ইউএন এর মেকানিজমটা কি? হ্যাঁ, এখন আপনি আইসিসির মধ্যে দিয়ে যাবেন, সেটা তো লং প্রসেস। এখন যদি মিয়ানমার যদি গভর্নমেন্ট যদি আপনার রোহিঙ্গাদেরকে তাদের ন্যাশনাল মনে না করে, তাহলে রোহিঙ্গাদের আসলে রাইটস কে ইমপ্লিমেন্ট করার মতন এখন এক্সিস্টিং মেকানিজম কি আছে? ঠিক আছে, অনলাইন অফলাইন যেটাই বলেন সেটা। তো রাইটস ডিসকোর্সে এখানে আমি মনে করি যে আবার রাষ্ট্রদেরকে আগায় আসতে হবে, রাষ্ট্রের এক ধরনের অটোনমি রাখতে হবে। কিন্তু প্রবলেমটা হচ্ছে সাইবার স্পেসে যদি আমি আবার রাষ্ট্রের অটোনমি রাখতে চাই, এখন এবার এটা এই আশঙ্কা হয় কিনা যে ধরেন অমুক ওয়েবসাইট আমেরিকান ওয়েবসাইট, আমার ভিসা লাগবে। মানে আমি যদি এই প্রশ্ন আপনাকে করি, জিনিসটা অ্যাবসার্ড না? কারণ ওয়েবসাইট তো হচ্ছে বর্ডারলেস। কারণ রাষ্ট্রের যদি কিছু অটোনমি আনতে যায় অথবা অ্যাটলিস্ট কোনো কন্ট্রোল আনতে যায়, যদি আবার ওয়েবসাইটটা মানে সাইবার স্পেসটা অথবা ইন্টারনেটটা যদি আবার রাষ্ট্রের জুরিসডিকশনে ফ্র্যাগমেন্টেড হয়ে যায়, ওটা আবার আরেক বিপত্তি হবে। সো এখানকার টানাপোড়েন আছে। মানে ইউরোপিয়ানরা এবং নর্থ আমেরিকানরা বলছে যে ইন্টারনেটটা এখন যেভাবে বর্ডারলেস আছে সেভাবে থাকুক অ্যাজ ইট ইজ, অথবা অথবা আরেকটা হচ্ছে যে ইরান, রাশিয়া, চায়না, নর্থ কোরিয়া, ওদের একটা ব্লক, তারা বলছে যে নো, ইন্টারনেটটা আপনার হইতে হবে যে স্টেট সেন্ট্রিক, স্টেটের জুরিসডিকশনের মধ্যে আনতে হবে। ঠিক আছে, এই দুই যে মেরুকরণ, হ্যাঁ, দুইজনের থেকে আমাদের আসলে রক্ষা পাইতে হবে। একদল হচ্ছে যে মানে লিবারেলিজমের নামে হচ্ছে সমস্ত ডাটা দিয়ে দাও, হ্যাঁ, মানে ওরা বলবে না যে তোমার সব ডাটা দাও আরো দাও, বলবে যে ইন্টারনেট হচ্ছে বর্ডারলেস, হ্যাঁ, এবং আমার নাজিং এর কারণে আমার সব ডাটা আমি দিয়ে দিচ্ছি। আর নর্থ কোরিয়ার মতো দেশগুলো হচ্ছে যে না, ইন্টারনেটে যা কিছু যাবে সমস্ত তথ্য অথরিটারিয়ান গভর্নমেন্টের কাছে চলে যাবে, সেটাও একটা বিপদ। বরং আমি বলবো একটা প্রিন্সিপাল, যেমন ধরেন আমি যদি আবার আমার বাংলাদেশের সংবিধানের অথবা ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস যদি আমি এভাবে চিন্তা করি, যে ধরেন ইকুয়ালিটি, হিউম্যান ডিগনিটি অ্যান্ড সোশ্যাল জাস্টিস, এই তিনটা শব্দ প্রপঞ্চ আমার খুব পছন্দের। ডিগনিটির প্রশ্নটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, মানে আমি যদি বলি যে অধিকারের চাইতেও আমি ডিগনিটিটা গুরুত্বপূর্ণ, কারণ অধিকারের প্রশ্নের মধ্যেও এক ধরনের প্রবলেম আছে। কারণ আমরা যখন ওই অধিকারটাকে যখন ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস অথবা আইসিসিপিআর এর মাধ্যমে অথবা আইসিএসসিআর এর মাধ্যমে ডিফাইন করা হয়েছে, সেখানে কালচারাল রিলেটিভিজম, রিলিজিয়াস প্রশ্ন, এগুলো অনেক কিছু বাদ পড়ে গেছে। এবং ওই সময় আপনার যে ওয়েস্টার্ন মানে ইউরোপ আর হচ্ছে ইউরেশিয়া, ওদের মধ্যে এক ধরনের টানাপোড়েন ছিল যে ইউরোপ আইসিসিপিআর কে বেশি এমফাসাইজ করেছে, আর ইউরেশিয়া রাশিয়ান ব্লকটা আইসিএসসিআর কে বেশি করেছে। সেখান থেকে বের হয়ে আমি মনে করি যে ডিগনিটির প্রশ্নটাকে গুরুত্ব দিতে হবে। আমি যদি আরো বলি যে ইনসাফের প্রশ্নটা, জাস্টিসের প্রশ্নটা, তারপরে হচ্ছে হিউম্যান অটোনমির প্রশ্ন, এই যে প্রিন্সিপাল আকারে এইগুলোকে সামনে নিয়ে আসতে হবে। এই প্রিন্সিপাল আপনি কোথায় পাবেন? এই প্রিন্সিপাল তো আসলে আপনি সাধারণ লতে পাবেন না। এই প্রিন্সিপাল পাবেন হচ্ছে একটা রাষ্ট্রের সংবিধানের মধ্যে। আমি যদি মোরাললেস সারা ওয়ার্ল্ডে বিভিন্ন রাষ্ট্রের কথা চিন্তা করি, এই যে ইকুয়ালিটি, হিউম্যান ডিগনিটি, সোশ্যাল জাস্টিস অথবা যে ইকুয়ালিটি বিফোর ল, রাইট টু ফেয়ার ট্রায়াল, এগুলো সবকিছু কিন্তু আমরা মূলত পাচ্ছি সংবিধানের মধ্যে। কারণ এটাই একটা রাষ্ট্রের পরিচালনার মূল নীতিগুলো, এক ধরনের গঠনতন্ত্রগুলো ডিফাইন করে দিচ্ছে। তো আমাকে এই সাংবিধানিকতার বাদটাকে আমার মনে হয় এমফাসাইজ করার বিষয় আসছে। এই মূল নীতিগুলো আসলে সাইবার স্পেসও প্রযোজ্য করতে হবে, এবং সাইবার স্পেসে আমি এইভাবে বলবো যে রাষ্ট্রের সরাসরি কন্ট্রোল না, মানে আমি বলবো যে সংবিধানের কন্ট্রোল। মানে আপনি যদি সাংবিধানিকতা বাদ যদি বলতে চান যে ডিজিটাল সাংবিধানিকতা বাদকে আমি কিভাবে ডিফাইন করবো, আমি বলবো যে সংবিধানের মধ্যে যে সকল ভালো ভালো প্রিন্সিপালস গুলি আছে তার আলোকে হিউম্যান অটোনমি কায়েম করা সাইবার স্পেসে, এটাকে আমি ডিজিটাল সাংবিধানিকতা বাদ বলতে চাই। না হলে শুধু যদি রাষ্ট্রের রেগুলেটরি মেকানিজম হয়ে যায়, তাহলে রাষ্ট্র মানে পলিটিক্যাল সায়েন্সের ভাষায় রাষ্ট্র নিজেই একটা কোয়ার্সিভ পাওয়ার, এবং সে টেন্ডস টু অপ্রেস আর রিপ্রেস। আবার আপনি যদি ধরেন এই সুপ্রান্যাশনাল অথরিটিকে দিয়ে দেন, তাহলে আমাদের অটোনমি আরো নাই, কারণ রাষ্ট্রকে তো আপনি রাষ্ট্রের সিটিজেন হিসেবে অন্তত রাষ্ট্রের কোর্টে যাইতে পারতেন,
আর আপনি ফেসবুকের কাছে কিভাবে যাবেন? হ্যাঁ, তার কাছে শুধু অ্যাপিলই করতে পারবেন অনলাইনের মাধ্যমে, এর বেশি তো কিছু হবে না। হ্যাঁ, সো ওটাও প্রবলেমেটিক। সো আমি মনে করি যে ডিজিটাল সাংবিধানিকতা বাদ নিয়ে আরো অনেক বেশি কথা বলতে হবে, কারণ এনিথিং হ্যাপেন্স অনলাইন হ্যাজ কনসিকুয়েন্সেস অফলাইন। মানে অনলাইনে যা যা ঘটে সেটা কিন্তু প্রতিক্রিয়া অফলাইনেও এসে পড়ে, এবং এটা ভাইস ভার্সা, মানে একটা আরেকটাকে প্রভাবিত করে। সো আমি বলি যে ট্র্যাডিশনাল মানে অফলাইনে যে সংবিধান, সেটা যে হাই আইডিয়ালস, সেটা অবশ্যই সাইবার স্পেসও আনতে হবে। তবে সাইবার স্পেসে যে নেচারটা, যে শুধুমাত্র ল, নর্ম অথবা মার্কেট আপনার রেগুলেট করে না, একই সাথে কোডও যে সাইবার স্পেসে রেগুলেট করে, সেই কোডের ধারণাটা, ডিজিটাল স্পেসের ধারণাটা প্রচলিত যে সংবিধান আছে সেটার মধ্যে কিভাবে ইনকর্পোরেট করা যায় সেটা নিয়ে হয়তো আমাদের চিন্তা করতে হবে। ধন্যবাদ। ধন্যবাদ স্যার। আমাদের আজকের বিষয় নিয়ে বাংলাদেশ ইনস্টিটিউট অফ রিসার্চ অ্যান্ড এডুকেশনের পক্ষ থেকে প্রশ্ন শেষ, কিন্তু দর্শকদের প্রশ্ন রয়েছে। মামুনুল হক নামের একজন দর্শক আমাদেরকে দুটো প্রশ্ন করেছেন, আপনার প্রতি দুটো প্রশ্ন রেখেছেন উনি স্যার। প্রথম প্রশ্নটা হচ্ছে, ডু ইউ থিঙ্ক উই হ্যাভ লস্ট আওয়ার সভরেন্টি ইন টার্মস অফ সুপ্রা ডিজিটাল ডেমোনিজম অ্যাজ ওয়েল অ্যাজ ইন্ডিভিজুয়ালিজম রাইটস? এবং ওনার দ্বিতীয় প্রশ্ন যেটা, সেটা হচ্ছে, digitalization takes our human rights as alien machineries and makes our citizens as X generation citizen. Comments please. দ্বিতীয় উক্তিতে আপনার মতামত চেয়েছেন মামুনুল হক স্যার, এই ব্যাপারে আপনার উত্তরটা আশা করছি স্যার। স্যার একটু আনমিউট করে নেবেন কি? জি দুঃখিত। প্রথম প্রশ্নের উত্তরটা আমি মনে হয় ইতিমধ্যে একটু করে বলেছি, সোশানা জুবফ এবং সার্ভেলেন্স ক্যাপিটালিজমের কথাবার্তা বলার সময়। এবং দ্বিতীয় প্রশ্নের উত্তরটা যেটা হচ্ছে জেনারেশন এক্স অথবা হচ্ছে ইন্টারনেট জেনারেশন, নেট জেনারেশন অথবা জেনারেশন জি, হ্যাঁ, এই যে টার্মস গুলো আসছে, এটা একটা ইন্টারেস্টিং বিষয়। কারণ হচ্ছে আমি যদি জিনিসটাকে এভাবে বলি, একটা উদাহরণ দিয়ে বলি, ধরেন এটাকে আমরা বলি হচ্ছে যে টেকনোলজির সাথে ইউজ টু, এটা যে টেকনোলজির সাথে বেড়ে উঠছে না তার কাছে জিনিসটা ডিফারেন্ট। মনে করেন যে এটা একটা মানে একটা মোবাইল ফোন, স্মার্টফোন, ঠিক আছে। আমি যদি বলি যে একটা বাটখারার মতন দেখতে চার কোণের একটা জিনিস যেটার উপরে গ্লাস লাগানো আছে, সেটার মধ্যে আবার পাশে উঁচু উঁচু যে জিনিসটাকে আমরা বলি বাটন, সেটা চাপ দিলে গ্লাসের মধ্যে আলো দেখা যায়, সেখানে আবার আঙুল দিয়ে নাড়াচাড়া করলে কিছু আপনি কমান্ড দিতে পারেন, এবং সেটা দিয়ে আপনি কোনো তথ্য প্রকাশ করতে পারেন, আপনি ফুড অর্ডার দিতে পারেন, আপনি গাড়ি বাসায় ডাকতে পারেন। আমি কি আপনাকে আসলে একটা ফেরি টেল বলছি অথবা রূপকথা বলছি? এখন 50 সালে, 80 সালে, 60 সালে, 70 সালে যিনি বেঁচে ছিলেন তার কাছে জিনিসটা রূপকথা মনে হবে, কিন্তু জেনারেশন জি মানে যে এটা দেখে দেখে বড় হয়েছে তার কাছে এটা খুবই নর্মাল। তার মানে আমরা কিন্তু একটা ফেরি টেলে বসবাস করছি, হ্যাঁ, এটা ফিউচার এজে বসবাস করছি, কিন্তু আমার কাছে এটা খুবই নর্মাল, কারণ আমি এটার সাথে আই হ্যাভ গ্রোন অ্যালং উইথ ইট, ঠিক আছে। সো এটা বুঝতে হবে যে জেনারেশন জেড এর জি অথবা জেড যেটাই বলি না কেন, জেনারেশন জেড এর চিন্তা ভাবনার ধরন কিন্তু অবশ্যই আমার আপনার সাথে পার্থক্য হবে। আমার আপনার জেনারেশনের রাইট টু প্রাইভেসির ধারণা এক হবে, অথবা 72 সালে যে জেনারেশনটা বেঁচে ছিল তারা যেই কনস্টিটিউশনের রাইট টু প্রাইভেসির অথবা ধরেন ফ্রিডম অফ এক্সপ্রেশনের ধারণাটা লিখেছিল, তাদের সাথে জেনারেশন জি এর আপনার রাইট টু প্রাইভেসির ধারণাটা ডিফারেন্ট হবে। সো জেনারেশন জি কে যদি আপনি কনস্টিটিউশন লিখতে দেন, তাহলে সে কিন্তু ডিফারেন্ট ওয়ার্ডিং ইউজ করবে, জি, দ্যার ইজ নো ডাউট, ঠিক আছে। কারণ আমার প্রশ্ন হচ্ছে, ডিফারেন্ট ওয়ার্ডিং ইউজ করুক, কোনো সমস্যা নাই, কিন্তু এটা কি দিন শেষে আমরা যে গণতান্ত্রিক মূল্যবোধ বলছি, এটা গণতান্ত্রিক মূল্যবোধের ডেফিনেশনটা কি, এটাও কি, এই ধারণাটাও কি চেঞ্জ হয়ে যাবে কিনা, ঠিক আছে। আমি যদি জিনিসটাকে এভাবে বলি, নেটফ্লিক্স একটা খুব মজার একটা ইয়া আছে, আপনার ডার্ক ডার্ক মিরর, আপনার একটা ইয়া আছে, হ্যাঁ। সো ওইটা কিন্তু একটা সাইফাই সিরিজ, কিন্তু ওইখানে এটা দেখলে বোঝা যায় যে কিভাবে আসলে আমরা আস্তে আস্তে টেক অথবা টেকনোলজি ইনোভেশন আমার আপনার বিহেভিয়ারাল প্যাটার্নকে এবং চিন্তা প্যাটার্নকে চেঞ্জ করে দিচ্ছে। যে ধরেন জেনারেশনের ডিফারেন্সের কারণে গণতান্ত্রিক মূল্যবোধ যে শব্দটা আমরা একটা প্রপঞ্চ ব্যবহার করলাম, এটা 80 সাল অথবা 60-70 সালের জেনারেশনের কাছে গণতান্ত্রিক মূল্যবোধের ধারণাটা যেটা থাকবে, অথবা আমরা আরো আগে ধরেন ক্লাসিক যেই ধারণাগুলো ডেমোক্রেসি, সেটার সাথে এই জেনারেশন জি এর গণতান্ত্রিক মূল্যবোধের ধারণাটার ডিফারেন্স আমরা দেখতেই পারি।
মানে আমরা কি সেটাকে টেকেন ফর গ্রান্টেড বলবো কিনা। এটা এটা খুবই ইন্টারেস্টিং বিষয় হবে, কারণ সামনের দিকে এই যে আমি এতক্ষণ বললাম যে অথরিটারিয়ান স্টেট, সেটারই বা আপনার ধরনটা কি? কারণ অথরিটারিয়ান স্টেট আপনি যদি বলেন যে আমার তো লুকানোর কিছু নাই, সবকিছু আমার ডাটা নিয়ে যাও, আমাকে জাস্ট বেসিক এই কমোডিটি এনশিওর করো, সে যদি বলে যে আই এম ফাইন উইথ ইট, আই ডোন্ট নিড এনি প্রাইভেসি, তাহলে সেটাকে আমি এখন কিভাবে বলবো তার কাছে, তাহলে আমি প্রাইভেসি ধারণাটাকে কিভাবে বোঝাবো? হ্যাঁ, সো এখানে এইভাবে আমি পারবো না, বরং ওই যে প্রিন্সিপালের আলোকে আমার নিজের কন্ট্রোলটা আছে কিনা, আমার ওয়েলবিং হচ্ছে কিনা, আমার ডিগনিটি ঠিক আছে কিনা, আমার ইনসাফ অথবা জাস্টিসটা হচ্ছে কিনা, এই ছোট ছোট বিষয়টা সারা জীবন মানে সবসময় এটা যে কোনো অ্যাক্রস দ্য জেনারেশন, অ্যাক্রস দ্য সিভিলাইজেশন সেম থাকবে। এই কিছু আমি বলবো যে কার্ডিনাল প্রিন্সিপালস গুলিতে স্টিক থাকতে হবে। ওইটার আলোকে আমার বিহেভিয়ারাল প্যাটার্ন যে কোনো সময় চেঞ্জ হতে পারে, সেটা আমি ঠেকাইতে পারবো না, সেটাকে আমি চেঞ্জও করতে পারবো না, কিন্তু আমাকে বিহেভিয়ারাল প্যাটার্নটা যেভাবেই চেঞ্জ হোক না কেন, আমার কার্ডিনাল প্রিন্সিপাল যেমন ডিগনিটি যেন সবসময় থাকে, আমার যাতে জাস্টিস যেন ঠিক থাকে, এইভাবে আমাদেরকে চিন্তা করতে হবে। ধন্যবাদ। ধন্যবাদ স্যার, আপনাকে বাংলাদেশ ইনস্টিটিউট অফ রিসার্চ অ্যান্ড এডুকেশনের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ এই আমাদের প্রশ্ন এবং দর্শকের প্রশ্ন উত্তর দেওয়ার জন্য। কিন্তু আমরা দর্শকের প্রশ্ন স্যার আরো পাচ্ছি আমাদের। আপনি স্যার গত প্রশ্ন উত্তর দিতে আমরা আরেকটা প্রশ্ন পেয়ে গিয়েছি। মামুনুল হক জিজ্ঞেস করেছেন, once we were ruled by nature, then ruled by community, then ruled by society, then ruled by state, then ruled by virtual reality, how will you accomplish the matrix in terms of equality and justice? একটা ছিল ফিলোসফিক্যাল ডিবেটে ঢুকতে হবে, যেটা আমার নিজেরও আসলে খুব বেশি সক্ষমতা নাই। আমি একদম সাদা মাটা বাংলায় চিন্তা করি, ইকুয়ালিটি জাস্টিস না, আমি বিলিভ করি ডিগনিটি। মানে দিন শেষে আমি আবারও শব্দটা বলতে চাই, আমি যেই ব্যবস্থা কায়েম করেছি, এটা রুল বাই সোসাইটি হোক, রুল বাই ইন্ডিভিজুয়াল হোক, রুল বাই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হোক, যেই হোক, আমার কোনো মাথা ব্যথা নাই। আমার মাথা ব্যথাটা হচ্ছে আমার ডিগনিটি কি আপহোল্ড হইলো কিনা, এবং হচ্ছে একই সাথে অন্যের প্রতি আমার ন্যায় বিচারটা, ন্যায় বিচার বলতে বোঝা যাচ্ছে তার ডিগনিটিটাকেও আপহোল্ড করলাম কিনা। আমি এটা রাইটস এর প্রশ্নের আরো সামনের দিকে ধারণা, মানে আমি শুধু রাইটস দিকটা বোঝার চেষ্টা করছি না, হিউম্যানের যে ভিতরে যে বিবেক, মানে আমি বিবেকটাকে আপনি এখন কিভাবে ডিফাইন করবেন, এইটাকে আমার মনে হয় না যে আপনি ইউনিভার্সাল কোনো ডেফিনেশনটা পাবেন, বাট আমরা সবাই এটাকে বুঝতে পারি। আপনি এটাকে ন্যাচারাল ল আকারে আমি এটা বলতে পারবো না, এটা আমি বলতে পারছি যে বেসিক ইনস্টিংক্ট এভাবে মনে করতে পারেন, অথবা অ্যাটলিস্ট ধরেন হিউম্যান বিং এর একটা ন্যাচারাল কনসেন্সাস যে কোনটা রাইট এন্ড রং, সেই নোশনটা যত খারাপ ব্যক্তি হোক না কেন সে এটা রং কাজ করবে কি করবে না সেটা অন্য বিষয়, কিন্তু সে কিন্তু বোঝে যে কোনটা ন্যায় এবং অন্যায়, কোনটা ভালো এবং কোনটা মন্দ। সেই বেসিক ইনস্টিংক্ট অথবা হিউম্যান যেই রিজনেবলনেস, রিজন, সেটাকে আমি আমার মনে হয় আবার রিজনেরও ক্রিটিক আছে, রিজনও না। এটা যদি অনেকে বলতে চায় যে ধরেন রিলিজিয়াসলি অনেকে যদি চিন্তা করে, অথবা কেউ যদি মনে করেন সুপার ন্যাচারাল এন্টিটি, অথবা কেউ যদি গড অথবা সৃষ্টিকর্তায় বিশ্বাস যারা করেন, তারা যদি বলে যে সৃষ্টিকর্তার সাথে আমি রিজন না, এটা তার সাথে আমার এক ধরনের ইটারনাল বন্ডিং, যেটা আসলে এটা অনুভব করার বিষয়, এটা আসলে রিজন দিয়ে আটকানো যাবে না, সেইগুলোকে আমাকে কিন্তু ধারণ করতে হবে। মানে সেগুলোকেও কিন্তু আমার মনে হয় যে এটা কোনো যন্ত্র এই জিনিসটাকে ধারণ করতে পারে না, এটা একমাত্র হিউম্যান বিং ধারণ করতে পারে। তো হিউম্যানের যে এই যে ন্যাচারাল যে টেনেটস অথবা বেসিক যে টেনেটস, সেগুলো যাতে আপহোল্ড থাকে। হ্যাঁ, এখানে এটার মাধ্যমে আপনি যেই রুলই আনেন না কোনো সমস্যা নাই, এই হিউম্যানের যে বৈশিষ্ট্যগুলো সেটা যাতে কোনোভাবে খর্ব না হয়, যেটাকে আমি এক বাক্যে আমি বলার চেষ্টা করছি হিউম্যান অটোনমি, মানে হিউম্যানের যে কন্ট্রোলটা, অথবা হিউম্যানের অটোনমি বলতে আসলে এই সবগুলো বিষয়ই চলে আসবে, সেটা যাতে অক্ষুণ্ণ থাকে। ধন্যবাদ। ধন্যবাদ স্যার। আমরা এই পর্যন্তই আমাদের দর্শকের প্রশ্ন ছিল আজকে। স্যার, আন্তর্জাতিক মাপকাঠি অনুযায়ী সাইবার স্পেসে অধিকার, কর্তব্য এবং এর সাথে বাংলাদেশের সংবিধানে যোগসূত্র স্থাপন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। বাংলাদেশ ইনস্টিটিউট অফ রিসার্চ অ্যান্ড এডুকেশন আশা করে আপনি পরবর্তীতেও আমাদের সাথে থাকবেন এবং আমাদেরকে আপনার জ্ঞানে ঋদ্ধ করবেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ, এবং ধন্যবাদ দর্শকদের যারা প্রশ্ন করেছেন এবং শুনেছেন, এবং আশা করি আপনারা আপনাদের যে থট এবং হচ্ছে থট প্রভোকিং প্রসেস জারি রাখবেন, এবং আমাদের জন্য আরো নতুন নতুন
প্রশ্ন সমাজে হাজির করবেন যাতে আমরাও এনলাইটেন্ড হই। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ।